বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগতম আপনাদের সবাইকে, ডিয়ার লিসনার্স এন্ড ভিউয়ার্স, যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় আর দেরি না করে চলেন আমরা শুরু করে দেই আমাদের আজকের আয়োজন। একদম ছোটবেলা থেকে শুনবো সংক্ষেপে। জি ঠিক আছে। আমি যখন অনেক ছোট ছিলাম, মানে একবারে ছোট ছিলাম, তখন থেকে আমার বাবা অনেক, মানে আমার আম্মুকে অনেক মারধর করতো, অনেক কষ্ট দিত সবাই। মানে আমাদের ফ্যামিলিতে এরকম ছিল যে কেউ সাপোর্ট করার মতো আমাদের কেউ ছিল না, সবাই অনেক অত্যাচার করতো। কয়জন আপনাদের? তখন তো শুধু আমি ছিলাম, আমার ছোট বোন ছিল, আর আমার আব্বু আম্মু, চারজনই ছিলাম। কিন্তু আমার আব্বু তো খেলাধুলা করতো, মানে জুয়ায় আসক্ত ছিল, যে কারণে ফ্যামিলিতে অশান্তি ছিল, সবসময় অশান্তি ছিল। আর আমার দাদা মানে এরকম ভাবে অত্যাচার করতো যে বাড়িতে থাকতে দিব না বা ওইরকম কিছু করতে দিব না। তখন আপনার দাদা করতো? হ্যাঁ, আমার দাদা করতো। বা গ্রামের কোনো মানুষই পছন্দ করতো না, ওইরকম খেলাধুলা করে, তো তাই কেউ পছন্দ করতো না। খেলাধুলা মানে হচ্ছে জুয়া খেলতে? হ্যাঁ, জুয়া খেলতে। হ্যাঁ। তখন আব্বু বাধ্য হয়ে আমাদেরকে নিয়ে ঢাকায় চলে আসে। তখন টঙ্গীতে ছিলাম, তখন আমার বয়স 6 বছর হবে। তখন টঙ্গীতে চলে আসে। টঙ্গীতে আসার পর আমার আম্মু একটা গার্মেন্টসে চাকরি নেয়, আর আমার আব্বু রিক্সা চালাইতো টঙ্গীতে। এটা কত সালের কথা? ওইটা 2007 সাল। তখন আমার আব্বু রিক্সা চালাইতো, কিন্তু রিক্সা চালায় সারাদিন যা টাকা পাইতো তা বাসায় আসার পর, মানে ওই বাড়ির যে বাসাতে থাকতাম ওই বাড়িওয়ালা আর কি ছিল মহিলা, ওর সাথে জুয়া খেলতো। মানে মহিলার সাথে জুয়া? হ্যাঁ, সারাদিন রিক্সা চালায় যা কামাই করতো ওই টাকাটা দিয়ে জুয়া খেলতো। জুয়া খেলে হাইরা পরে আবার আম্মুর সাথে ঝগড়া করতো, আম্মুর মারধর করতো। এগুলো দেখতে দেখতে খুব কষ্ট হইতো। আর আমি সারাদিন বাসায় থাকতাম ছোট বোনকে নিয়ে, সারাদিন ছোট বোনের পিছনে থাকতাম। তো আম্মু রাত্রে আইসা রান্না করতো, রান্না করার পর খাওয়া দাওয়া করে এইভাবেই থাকতাম। মানে মূল কথা হচ্ছে আপনি আপনার ছোট বোনকে মানুষ হ্যাঁ করেছেন হ্যাঁ ছোটবেলা থেকে, সিন্স আপনার মা কাজ করতো। হ্যাঁ, তারপর? তখন এইখানে ছিলাম প্রায় 2 বছরের মতো, ঢাকাতে ছিলাম। তখন থাকার পরে তখন আবার আম্মু বলতেছে যে না, এইভাবে আর এখানে থাকা যাবে না, যে থাকলে যেহেতু কিছু হইতেছে না, তো এর চেয়ে ভালো দেশেই চলে যায়। পরে আম্মু আমাদেরকে নিয়ে আবার দেশে চলে গেল। দেশে যাওয়ার পর আব্বুরে অনেক বোঝানোর চেষ্টা করলো যে এরকম খেলাধুলা না করতে বা এরকম না করতে। বোঝানোর পরে আব্বু মানে একটু বুঝছে। বুঝার পরে আমার নানুর বাড়ি থেকে মানে আমাদের অনেক হেল্প করতো। আমার নানুর বাড়ি আবার আমাদের বাসার পাশেই, মানে রাস্তার এপার ওপার। তো ওপার থেকে নানু আমাদেরকে অনেক হেল্প করতো। তো নানু আমাদেরকে মানে কিছু টাকা দিছে, যে আব্বুরে যে বলছে এটা দিয়ে তুমি ব্যবসা করো, ব্যবসা করে সংসার চালাও। তখন আমরা আবার আমাদের বাড়িতে থাকতে দেয় নাই, আমাদের এক চাচার বাড়িতে ছিলাম, ওই বাড়িতেই থাকতাম। থাইকা তারপর দেশেতে ধানের আর কি ব্যবসা করতো, ধানের ব্যবসা করতো। তখন ভালো টাকা ইনকাম হইতো। ইনকাম হইতে কিছুদিন পরে মানে আমাদেরকে, আমার ফুপা ছিল, ফুপা একটু হেল্প করাতে মানে আমাদের একটা ঘর তৈরি করা হলো। ফুপা টাকা দিছিল, দেওয়ার পর ঘর তৈরি করা হলো। তখন মানে ভালোই চলতেছিল সবকিছু। আমি আর কি আবার স্কুলে ভর্তি করলো। স্কুলে ভর্তি করার পর আমি আবার বাড়িতে তো থাকার অবস্থা, মানে ওইরকম একটা রুম ছিল, সবাই একসাথে থাকতে সমস্যা হয়। তখন আমাদেরকে আবার, আমি মানে স্কুলে যে স্কুলে পড়তাম ওই স্কুলে একটা টিচারের বাসায় আমি থাকতাম আর কি। আচ্ছা আচ্ছা। ওই ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত ওই স্কুলেতেই থাকছি, মানে ওই আপার বাসাতেই থাকছি। আচ্ছা। উনি আবার আমাকে, আমি স্টুডেন্টস ভালো ছিলাম তো আমাকে অনেক আদর করতো। আচ্ছা। আমার ক্লাস 1-এ মানে রোল ছিল 17, 2-এ ছিল আমার 3, 4-এ ছিল 2, 5-এও ছিল 2। আচ্ছা। তখন ভালো থেকে সবাই আমাকে আদর করতো, আমার চাচা যারা ছিল দেশে মানে সবাই অনেক আদর করতো। তো ক্লাস 6-7 ওঠার পর থেকে মানে আব্বা আবার ওইরকম খেলাধুলা শুরু করছে। মানে খেলাধুলা করে, কারু কথা শুনে না। আবার আমার দাদাই পুলিশ আইনা আব্বুরে ধরাইছেও। আচ্ছা। তারপরও আব্বা আবার কান্নাকাটি করে, কান্নাকাটি করার পরে আমরা নিজেরাই গিয়ে, আমি আমার আম্মা গিয়া থানা থেকে সারায় নিয়ে আসছি। নিয়ে আসার পর কিছুদিন ভালো যায়, আবার এরকম করে। তো আমি ক্লাস এগুলো দেখতে দেখতে আমার নিজের ভিতরে একটা কষ্ট মানে কাজ করতো। তখন আমিও মানে বিভিন্ন বাজে নেশায় আসক্ত হয়ে যাই, মানে বিভিন্ন নেশা করতাম। তো আস্তে আস্তে সবাই। কত সালে এটা যখন আপনি এই গল্পটা বলছেন তখন? 2013। 2013? হ্যাঁ, 13-এর দিকে। আপনার বয়স কত ছিল তখন? তখন আমার বয়স ছিল 13 বছরের মতো ছিল। আপনি 13 বছরে নেশা শুরু করেছেন? হ্যাঁ। আচ্ছা। তখন আমি মানে ওইরকম মানে আসক্ত না, কিন্তু মানে
খেতাম মাঝে মধ্যে, মানে মানে গাঁজা ওইটা খেতাম। হচ্ছে শুরু হচ্ছে আর কি। হ্যাঁ, খেতাম, বিড়ি সিগারেট খেতাম। তখন মানে আস্তে আস্তে এটা মানে পরিমাণটা অনেক বেড়ে গেছিল। বেড়ে যাওয়ার পরে মানে সবাই আমাকে এত ভালোবাসতো, তখন থেকে সবাই ঘৃণা করে। মানে গ্রামের মানুষ বা সবার সামনে কাউকে মান্য করতাম না, সবার সামনে সিগারেট বিড়ি খাইতাম। তো সবাই মানে অনেক বাজে কথা বললেও আমি কিছু মনে করতাম না এগুলা। কারণ আমার ভিতরে অনেক কষ্ট ছিল, দেখতাম সব সময় আম্মাকে মারধর করে, মানে ফ্যামিলিতে অশান্তি, এই কারণে। কিন্তু আমার দাদা, আমার নানুর বাড়ির আমার মামা, এরা অনেক আমাকে সাপোর্ট করছে, অনেক টাকা পয়সা যা লাগে, কারণ আব্বু তো কিছুই দিতে পারে না, পড়ালেখার খরচ যা আছে সবকিছু তারাই দিছে। তো যখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন মানে একটি মেয়ে বিষয়ে মানে আমার মেয়ের রিপোর্টে খারাপ আসে। মানে খারাপ আসে বলতে, আমি একটা মেয়েকে রিলেশন করব, প্রপোজ করি। প্রপোজ করার পর মেয়েটি রাজি হয়। এটা কি করতে তখন? মেয়েটা তখন আমার মানে এক ক্লাস নিচে ছিল। আচ্ছা আচ্ছা, মানে তখনো পর্যন্ত আপনি স্কুলে পড়াশোনা হ্যাঁ, স্কুলে পড়ি। তখন মেয়েটিকে প্রপোজ করার পর মেয়েটি রাজি হয়েছিল। রাজি হওয়ার পর তার সাথে মানে রিলেশন করি। রিলেশন করার মানে কিছুদিন পর ওই মেয়েটিকে আরো 2-3টা ছেলে পছন্দ করতো। তো মেয়েটিকে যখন আমি মানে আমার একটা ক্লাসমেট দিয়ে ঢাকায় নি, স্কুলে অনুষ্ঠান হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো আমাদের ক্লাস ওই সময় 9-এ পড়ি। তো আমাদের ক্লাসটা এরকম ছিল, মানে নতুন বিল্ডিং হবে দেখে মানে প্রাইমারি স্কুলেতে আমাদের মানে 9-এর বেসটা ওই জায়গায় ক্লাস করাই, আর এই পাশে মানে অনুষ্ঠানে গান হইতেছে। তো আমি আমার একটা ফ্রেন্ডরে দিয়া মানে মেয়েটাকে ঢাকায় নিই। ঢাকায় নেওয়ার পরে মেয়েটারে আমি রাইখা মানে কথা বলতেছি, মেয়েটার ওয়ালের মধ্যে দাঁড়ায় রয়েছে, আমি এই পাশে দাঁড়ায় কথা বলতেছি। কথা বলার পর মানে কিছুক্ষণ পর ওই যেই ছেলেটা আরেকটা ছেলে পছন্দ করতো, ওই ছেলেটা পিছন দিয়ে আইসা জানালা দিয়ে মোবাইল দিয়ে ভিডিও করছে। আচ্ছা, মানে আপনারা দুজন কথা বলতেছেন? হ্যাঁ, কথা বলতেছি, ভিডিও করছে। ভিডিও করার পর আবার ওই কয়েকটা বড় সিনিয়র ভাই নিয়ে মানে আমার রুমের ভিতর চলে আসছে। চলে আসার পর মেয়েটা কান্না করে বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে মেয়েটা চলে গেছে। ওরা বলতেছে যে এই ভিডিওটা সবাইকে দেখাবে, এরকম বলতেছে। বলার পর মেয়ে শুধুই আপনারা কথা বলছিলেন? হ্যাঁ, শুধু কথা বলছি, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। কিন্তু গ্রামে তো এটাই অনেক কিছু, সবাই পাবে। তো মেয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে মেয়ে কান্না করতেছে। তো আবার আমার ক্লাসমেট ওকে পাঠাই যে দেখ ও কি বলে। পরে ও আয়সা আবার বলতেছে কি যে যাওয়ার পথে আমি দাঁড়াইছি, ও বলতেছে যে ও রিলেশন করা সম্ভব না। আমি কইতে রিলেশন করা সম্ভব না তখন করছিলাকে, পরকে এমনিতে আমি আর করতে পারবো না। তখন আমি আবার ব্লেড ছিল হাতে, মানে ব্লেড নিয়ে রাখছিলাম আগেই। তো ব্লেড দিয়ে আমি প্রিপেয়ার্ডই ছিলেন যে এরকম কিছু হতে যাচ্ছে? হ্যাঁ, তখন আমি মানে ব্লেড দিয়ে আমার হাতে মানে অনেক পরিমাণ আঘাত করি। আঘাত করার পর অনেক রক্ত বেরোতে। তো আবার ও চলে গেছে ঠিকই, মানে ও দেখে চলে গেছে, কিন্তু আমার ফ্রেন্ড ও আইসা আমারে ধরছে, তুই এগুলো কি করতেছ। তো এইসব যাওয়ার পরে অনেকদিন চলে গেছে। তখন ভাবছি যে ওর সাথে আর রিলেশন করবো না, ও যেহেতু চাই না, তো ওর সাথে আর আমি রিলেশন করবো না। পরে অনেকদিন যাওয়ার পরে আবার ওকে মানে আমি কেমন জানি দেখলে সামনে কেমন লাগে, তো আমি আবার ওর পিছন পিছন যাই, মানে স্কুল ছুটি দিলে যাই বা টিফিন টাইম সবসময় ওর সাথে যাই। কিন্তু ও বিরক্ত বোধ করতো। তো আমার একটা ফ্রেন্ড ছিল। একটু পজ দেন। হ্যাঁ আপু, আপনার এর কথা আমরা যাচ্ছি গল্পে। তখন আমি মানে স্কুল টাইম শেষে আমি ওর সাথে দেখা করতে যাইতাম। তো মানুষ অনেক কিছু বলতো যে পিছন পিছন যায়, এরকম। মেয়েটাও চাইতো না যে ওর পিছন পিছন যায়। তো একদিন আমি যাচ্ছি, আর আমার একটা ক্লাসমেট ছিল, মানে আমার ফ্রেন্ডই ছিল। আচ্ছা, ওই মেয়েটার কি কোনো প্রেম ছিল? না না, ওই মেয়েটার আর কোনো প্রেম ছিল না। তোমার প্রেমও নাই ভাই, তাহলে একটা ছেলে তোমার পিছন পিছন ঘুরলে তুমি কেন রাগ করবা? সব মেয়ে তো চায় ছেলেরা 2-4টা পিছনে ঘুরুক। না, আমি চাই না। তখন যাচ্ছি, তখন ওই মেয়েটা আমার ফ্রেন্ডটা বলতেছে যে তুই ওকে কেন ভালো লাগে তোর এত, মানে ও তো এত দেখতেও সুন্দর না বা এরকম কিছু না। আসলে ও এত সুন্দর ছিল না, কিন্তু মুখের কাটিং ফেস ভালো ছিল। এইটা তো আমার একটা প্রশ্ন, গুরু থাকলে গুরু এই প্রশ্নটা করতো, কেন ভালো লাগতো আপনার ওনাকে? না, ভালো লাগতো মানে ওটার দিকে তাকালে এমনিতে ভালো লাগতো। আচ্ছা, তখন আমি কেমন ছিল মেয়েটা? কেমন ছিল একটু এক্সপ্লেইন করুন। মেয়েটা এমনি মানে মুখের কাটিং ছিল অনেক ভালো। হাসি কেমন ছিল? হাসিও ভালো ছিল। চুল কেমন? ভালো ছিল। বড় ছিল না চুল? হ্যাঁ, মানে ওই সময়টা তো বড় চুল ছেলেদের খুব অ্যাট্রাক্ট করতো। হ্যাঁ, তখন আমি যাচ্ছি, তখন ও বলতেছে যে কেন তোর এত ভালো লাগে, তুই তো এর চেয়ে ভালো মেয়ের সাথে রিলেশন করতে পারতি। পরে আমি বললাম কি, মানে হাইসেই বলতেছি যে তোর সাথে রিলেশন করবো, মানে আমার ক্লাসমেটের সাথে। আমি বলতে তোর সাথে রিলেশন করবো, তুই বল। পরে ও বলতে চাইছে যে আমি তো রাজি, তুই খালি একবার বল, আমি মানে তোদের বাড়িতে গিয়ে উঠবো।
আচ্ছা ওইটা বলার পর থেকে মানে আমি যে ওর চিন্তা বাদ দিয়ে দিছি, আচ্ছা মানে তখন থেকে মানে পরদিন থেকে মানে ওর পিছনে আর যাই না, মানে ওকে বিরক্ত করা শুরু করছি। আচ্ছা মানে ক্লাসে আমরা ভোর 7টার দিকে আমরা মানে স্কুলে প্রাইভেট পড়তাম, তো আমি আবার ওই মানে স্কুল লাইফ শেষে মানে প্রাইমারি স্কুল শেষে যে সময় ছিলাম ওই সময় একটা স্যারের বাসায় থাকতাম, তো ওই স্যারই আমাদেরকে মানে সকালবেলা প্রাইভেট পড়াইতো। তখন আমরা সবাই আসতাম, ও আর আমি মানে সকাল বুড়ে আসতাম, তো সবার আগে চলে আসতাম, এসে আমি ওর সাথে কথা বলতাম, মানে এমনিতেই দুষ্টামি করতাম। কিন্তু স্যারও এই ব্যাপারটা জানতো, কিন্তু স্যারও বলতো যে তোমরা পাশাপাশি বসো, একসাথে বসো। স্যারও অনেক মজার মানুষ ছিল, তো এগুলো নিয়ে সবাই হাসাহাসি করতো। কিন্তু ওরে মানে আমি মানে আস্তে আস্তে এরকম বুঝাইতে চাই কি যে ওকে আমি অনেক ভালোবাসি বা ওর সাথে আমি রিলেশন করতে চাই, কিন্তু ও কোনোভাবে মানতে চাইতেছে না। তো আবার আমার ফ্রেন্ড দিয়ে ওরে ভালোভাবে বুঝালাম, বুঝানোর পরে ও মানছে, মানে মোটামুটি মানার পরে আবার আমার আরেকটা ফ্রেন্ড কি করলো, ওকে বললো যে তোর সাথে রিলেশন করবে শুধু ও শারীরিক সম্পর্ক করার জন্য, আর কিছু না, মানে তোকে বিয়ে করবে না, কিছু করবে না। তখন গিয়ে বলে আপনারই একটা ফ্রেন্ড, আমারই একটা ও ফ্রেন্ড, স্নেক। হ্যাঁ তারপর আমার একটা ফ্রেন্ড এই কথা বলে, কিন্তু মেয়েটা তো আমি তো জানতাম না যে এই কথা বলছে। তখন ও বলতেছে যে আমার সাথে রিলেশন করবে না। তো আমি ওকে অনেক বিরক্ত করি, অনেক, যা বলার মতো না। স্কুল টাইম বা আমি বলতাম যে দেখমু তোর সাথে কে রিলেশন করে, আমি ছাড়া, বা অনেক বিরক্ত করতাম। আর এরকম ছিল আমাদের। আপনার মনে তো একটা প্রশ্ন তাই না, যে এই মেয়েটা তো রাজি ছিল, আউট অফ নোওয়্যার কি হইলো, হ্যাঁ হ্যাঁ, কেন এখন রাজি হচ্ছে না? তখন আমি মানে প্রচুর পরিমাণে বিরক্ত করতাম। আর আমাদের স্কুলে এরকম ছিল, গ্রামের মধ্যে তো খুব কম স্টুডেন্ট ছিলাম, আমরা মাত্র 36 জন স্টুডেন্ট ছিলাম ক্লাসের মধ্যে। এর মধ্যে আমাদের মানে বেশটা ছিল মানে প্রথম সায়েন্স ছিল আমাদের স্কুলে প্রথম আমাদের বেস। তো আমরা সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, 7 জন ছেলে ছিলাম, 7 জনের মধ্যে 5 জনই আমাদের গ্রামের। তখন আমরা মানে আমরা স্কুলে যা করতাম তাই ঠিক, মানে অন্য কারোদের কথা কোনো কিছু হইতো না। আপনার এক বন্ধু কমেন্ট করেছে, দীপু লিখেছেন, আলামিন আমি তোর বন্ধু দীপু বলছি, তোর গল্প শুনছি। আচ্ছা, ফারজানা লিখেছেন ওয়াও আপু কি বললা, থ্যাংক ইউ। সিলেটি ফুয়া জয়েন করেছেন, বলছে হাই শান্ত। হ্যালো সিলেটি ফুয়া, আপনি গুরুর কথা বলেছেন, গুরু আসছেন প্রবাবলি ভেরি সুন, আমাদেরকে জয়েন করবে। হ্যাঁ, কাউসার লিখেছেন, আপু তোমার কথাগুলো অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার মেসেজটা একবার পড়েন। হাবিবুর এমডি হাবিবুর লিখেছেন যে আমি পড়ছি, আপু গুরু কোথায়, গুরু ছাড়া খালি খালি লাগে। আরে গুরু ছাড়া তো চারপাশ খালি, আমার চারপাশেই খালি খালি লাগে, আমার চেয়ার খালি, আমার মন খালি, আমার অন্তর খালি, আমার আত্মা খালি, সব খালি গুরু ছাড়া। তো গুরু আসছে, একটু ওয়েট করেন, আপনারা একটু হোল্ড করে রাখেন, পেশেন্সটা চলে আসবে ভেরি সুন। হ্যাঁ যাচ্ছি। তখন মানে ওকে বিরক্ত করতাম। তো একদিন স্কুল ছুটি শেষে মানে ও স্কুলের শেষে বাড়ি যাইতেছে, আমি ওর পিছন পিছন গেলাম। যাওয়ার পর ওরে আমি মানে রাস্তার মধ্যে আটকায় বললাম তুই কেন রিলেশন করবি না, এভাবে বলতেছি। মানে আপনি এত রিলেশনের জন্য তো ডেসপারেট? আচ্ছা, না আমি এমনিতে মানে মেয়েদের দিকে খুব মানে আসক্ত ছিলাম, মেয়েদের ব্যাপার নিয়ে আমি খুব বিরক্ত হইতাম। আচ্ছা, তখন আমি ওরে বলতে কেন করবি না রিলেশন, পরে এমনিতে আমার ভালো লাগে না, তোরে করবো না। পরে আমি রাস্তার মধ্যে মানে ওরে জোর করে একটা কিস করি রাস্তার মধ্যে। তারপর মেয়েটা কিছু বলে নাই? না, মেয়েটা তারপর কান্না করতে করতে বাসায় চলে যায়। You did it very wrong, এটা ঠিক হয়নি। আমি তখন মানে ওইখান থেকে চলে আসি, চলে আসার পরে ওর আম্মু কিছুক্ষণ পরে ওর আম্মু আমারে কল দেয়। ওর আম্মু আমার সাথে আবার এমনিতে ভালো সম্পর্ক ছিল, আমাদের ফ্যামিলির সাথেও ভালো সম্পর্ক ছিল। তো আমাকে কল দিয়ে বলে যে তুমি কোথায়, আমি তো মাঠে আছি, একটু আমাদের বাসায় আসো এক্ষুনি। পরে আমি আবার আমার একটা ফ্রেন্ড ছিল, ওকে নিয়ে আমি গেলাম, ওদের বাসায় গেলাম, সাথে সাথেই গেলাম। যাওয়ার পর বসায় বলতেছে দেখো আলামিন, ও যদি মানে কোনো ভুল করে বা রাস্তাঘাটে কেউ ডিস্টার্ব করে তাহলে তুমি শাসন করবা, এই জায়গায় যদি তুমি এরকম করো তাহলে আমরা কি বলবো। আর পরে আমি বলতে যা আর এরকম হবে না, এটা বললাম আমি ওইখান থেকে চলে আসছি। আসার পর কিন্তু আমি থামিনি, মানে আমি ওকে প্রতিনিয়ত ডিস্টার্ব করতামই, এরপরও থামিনি। লাস্ট পর্যায়ে মানে আমি সকালবেলা আসছি, ও আসছে, আসার পর ও বলতেছে যে তুই আর কত মেয়ের সাথে এরকম করবি, মানে আগে একটা মেয়ের সাথে এরকম করছো, তেমন আমি এই কথা বলছি দেখা তুই আমার পিছনে এইভাবে লাগছ, আমি যে কবে স্কুল থেকে বেরোইলে আমি বাঁচবো। আমি বলছি তুই জানাই যাস আমি ঠান্ডা লাগছে, এসিটা কমিয়ে বাড়িয়ে দিব? ঠান্ডা লাগছে না? আচ্ছা ঠিক আছে ফাইন। তারপর পরে বলতেছে, আমি বলতেছি যে তুই যে জায়গায় যাবি আমি সেই জায়গায় গিয়ে তোকে এভাবে বিরক্ত করবো, যতদিন তুই না বলবি যে রিলেশন করবি না। পরে আমি কোনোদিন বলবো না,
কিন্তু আমি ওই কথাটা এখনো জানতে পারি না যে ওই ছেলেটা যে বলছে যে এরকম যে আমি রিলেশন করবো শুধু ফিজিক্যালি করার জন্য বা অন্য কিছু বিয়ে করবো না, এটা বলছে। তো তখন আমি জিজ্ঞেস করি কেন করবি না, ও বলে এমনিতেই করবো না। তখন আমি মানে ওই দিনও আমার একটা ফ্রেন্ড ছিল বাইরে দাঁড়ায় ছিল, মানে আমি আসছি তো সকালবেলা, তো আমি আর ও ভিতরে দেখে ও আর ঢুকে না, ওই জানালা দিয়া মানে দাঁড়ায় দেখতেছি কি করি। তো আমি ওই দিনও আমি মানে হাত কাটার প্ল্যান আগেই করে রাখি। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমাকে একটা প্রশ্ন, একটা উত্তর বলেন। সেটা হচ্ছে আপনার কি মানে ইয়া হতো না, মানে ব্যথা লাগতো না হাত কাটতে? হ্যাঁ অবশ্যই, ব্যথা তো নাকি অবশ্যই। তখন কি আপনি অ্যাডিক্টেড হয়ে গেছেন নাকি করছেন একটু একটু না করে? না, একটু একটু মানে মাঝে মধ্যে মাঝে ফ্রেন্ডের সাথে। মধ্যে, হ্যাঁ আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ। তখন আমি ব্লেড দিয়ে মানে হাতের মধ্যে অনেকগুলা পুষ দিই, পুষ দেওয়ার পর অনেক রক্ত বের হয়, অনেক রক্ত বের হওয়ার পর মেয়েটা আবার উন্না দিয়ে সাথে সাথে আসে আমার মানে ধরে, মেয়েটাই আমার ধরে ধরে তুই পাগলামি করতেছ কে, আমি এমনিতে, তুই বল আগে রিলেশন করবি না, পরে না করবো না, আমি কেন করবি না, পরে এমনিতেই করবো না। তখন আর ফ্রেন্ডরা চলে আসছে, ফ্রেন্ডরা চলে আসার পরে আমি গেছি স্বাভাবিকভাবে না হাতটা ধরে, পরে আমি বেরিয়ে গেছি, ক্লাস থেকে বের হয়ে গেছি, বের হয়ে বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পরে আর ওই দিন আর স্কুলে আসি না। তো এত করে বলার পরে যখন দেখলাম যে ও রিলেশন করবি না, তখন আর মানে ওর দিকে তাকাইতাম না, মানে ওর সাথে কথা বলতাম না, ক্লাসে আসতাম, আইসা আমার মতো ক্লাস করতাম, যে ক্লাস ভালো না লাগতো ওইটা করতাম না। কিন্তু বেশিরভাগ ক্লাসই আমি মিস করতাম, ওই সময় আমি ক্লাস খুব কম করতাম, মানে বন্ধুদের সাথে আড্ডা দিতাম বেশি, বাইরে ঘোরাফেরা করতাম, ক্লাস খুব কম করতাম। তখন কিছুদিন যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড বলে যে ওই মেয়ের সাথে রিলেশন করবে, আমি যাকে প্রপোজ করলাম, তখন আমি নিজেই আবার ওই মেয়েটাকেই ওই ফ্রেন্ডের নামে প্রপোজ করে দিলাম, ফ্রেন্ডের নামে প্রপোজ করে দিলাম। পরে ওই মেয়ে তো রাজি হবে না, তখন ও রাজি হবে না, ওই ছেলের সাথেও রিলেশন করবে না। তখন আমি যে বলতেছে আমার একটা মানে ফ্রেন্ডের সাথে আবার বলতেছে যে দেখ ও আগে আমারে প্রপোজ করছে, আমি রিলেশন করি না দেখে এখন আবার আরেকটা ফ্রেন্ড দিয়ে আমার রিলেশন প্রপোজ করাইছে। পরে পরে যাওয়ার পর পরে ও রিলেশন করবে না, আমি তে ওরে ভাল লাগে না কেন, আমার না ভাল লাগছে না, তে ওরে ভাল লাগে না কেন, কেমনিতে আমি কারোর সাথে রিলেশন করবো না, আমি ঠিক আছে না করলে নাই। তো আর ওর দিকে আমি ওরকম ভাবে তাকাই নাই, কিছু করিনি। যাওয়ার পরে যখন এসএসসি পরীক্ষা, তখন আবার মানে কিছুদিন আমি পড়াশোনার প্রতি মনোযোগ এই যে দেখেন, দিয়েছিলাম। মিথুন হোসেন পিয়াস একটা সুন্দর কমেন্ট করেছেন। তিনি বলেছেন যে জোর করে সবকিছু পাওয়া গেলেও জোর করে ভালোবাসা পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে। সোহেল সরকার লিখেছেন কেউ কি আছো আমার মন খারাপের মাঝে বন্ধু হবে, সিলেটি ফুয়া লিখেছেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। আলামিন ভাই, আমি রিয়াদ বলছি, এত কষ্টের কথা কোথায় ছিল ভাই? আচ্ছা, এদেরকে আপনি চিনেন না? জি। আচ্ছা, বিশ্বাসটা মেয়েদের থেকে উঠে গেছে, শিপন সরকার লিখেছেন। আচ্ছা, ঠিক আছে, আমরা যাচ্ছি, হ্যাঁ, গল্পে যাই। তারপর তখন মানে ওই মেয়ের প্রতি ঘোরা একবারে ছেড়ে দিছি, মানে আর রিলেশন করবো না এরকম চিন্তা ভাবনা করছি, মানে পড়ালেখার প্রতি একটু মনোযোগ দিতেছি। তো আমি মানে আমার গ্রুপের যে সাবজেক্ট গুলো ছিল সায়েন্সের, ওইগুলোর প্রতি আমি খুব মনোযোগ আচ্ছা, ছিলাম। আপনি সায়েন্সে ছিলেন? হ্যাঁ, সায়েন্সে ছিলাম। তখন কোন ক্লাসে ছিলেন? তখন ক্লাস 9-এ। 9-এ। হ্যাঁ, তখন আমি মানে গ্রুপের সাবজেক্ট গুলো খুব মনোযোগ সহকারে পড়তাম, বাংলা, ইসলাম শিক্ষা এরকম ক্লাস আমি করতামই না, মানে সব সময় বাইরে থাকতাম। তারপর যখন আমি মানে গ্রুপের পরীক্ষা যে চলতেছে, 9 থেকে 10-এ উঠবো, পরীক্ষা চলতেছে, তো পরীক্ষার একদিন পরীক্ষা হবে না, মানে আসছি পরীক্ষা দিতে কিন্তু পরীক্ষা হবে না, বলতেছে যে আগামীকালকে হবে। তখন আমরা ফ্রেন্ডরা সবাই মিলে বললাম যে চল ব্রিজে যাই একটু আড্ডা দিয়া পরে বাসায় যাম। পরে ব্রিজে গিয়া মানে বৈশা রইছি, বৈশা থেকে সিগারেট খাইতেছি, মানে ব্রিজের উপর বৈশা সিগারেট খাইতে, তো স্কুলের মেয়েরা সবাই যাইতেছে তো এদিক দিয়া, আমরা কাউরে কিছু মনে করি না, আমরা বৈশা সিগারেট খাইতেছি সব ফ্রেন্ডরা মিলে। তো আমি বৈশা রইছি, ও আমার একটা ভাগনা ছিল, ওর নাম তারেক, ও ছিল, ও মানে ব্রিজের থেকে নাইমা ওই যে আগের যে মেয়েটাকে প্রপোজ করছিলাম, ওই যে প্রথম যে মেয়েটাকে প্রপোজ করলে ওই মেয়েটার সামনে গিয়ে দাঁড়াইছে, বলতেছে তুই আমার ভাগনার সাথে রিলেশন কেন করলি না, মানে এরকম। ও বিড়ি এক হাতে বিড়ি আর সামনে ব্রিজের সামনে গিয়ে মানে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে আবার আমার একটা ক্লাসমেট বলতেছে, আমারে বলতেছে, আমি ব্রিজের উপরে বৈশা বৈশা বিড়ি খাইতেছি, বলতেছে আলামিন তুই কোনোদিন ভালো হবি না, মানে আমারে বলতেছে। তো আমি কিছু বলি না, আমি দাঁড়া রয়েছি, আমি বৈশা সিগারেট খাইতেছি, আমি কিছু বলি না। বললাম ওরা ভাগনা বলতে কেন করলি না রিলেশন? এটা করার পরে মেয়েটা গেছে কান্না করে দিছি, আহারে, মানে কান্না করে দিছে, অনেক কান্না করতেছে। পরে সাথে সাথে মানে একটু সামনে গিয়া ওর বাইরে কল দিছে, মেয়ের বাইরে কল দিছে। তো মেয়ের ভাই আবার আসছে, আসার পর মানে আমার ভাগনা যে তারেক, ওকে মানে মারতে গেছে। পরে আমারও
রাগ হইছে, তখন আমিও গিয়া মানে মারছি, আমরা দুইজন মিলে মানে ওরা প্রচুর পরিমাণে মারছি। মারার পর ওরা বাসায় চলে গেছে। ওরে মানে মেয়েটার মামারে? হ্যাঁ, মেয়েটার বাইরে ভাইকে। হ্যাঁ। মারার পর মানে ওরা বাসায় চলে গেছে, আমরা আবার চলে আসি। চলে আসে স্কুল মাঠে আমরা আবার ফুটবল খেলা ছিল, ফুটবল খেলতেছি। তো তা আমার বাইকনা তারেকরে আবার স্যার ডাকতেছে, যে ওই ফ্যামিলি থেকে স্যারকে কল দেওয়া হয়েছে, যে বলা হয়েছে যে এরকম এরকম করছে, ছেলেরা বিরক্ত করে। হ্যাঁ। তখন আবার স্যার আসছে, আইসা আমার বলতেছে যে আমার সাইকেলটা দেওয়ার জন্য। স্যার বলতেছে, তো আমি তো কিছু মনে করি না, আমি সাইকেল দিয়েছি, কারণ আমি তো জানি আমি কিছু করিনি। তো সাইকেল দেওয়ার পর মেয়েটার বাসায় আবার ওই স্যারটা গেছে। যাওয়ার পর স্যারটা যাওয়ার পর মানে স্যার কি বলছে জানি না, আসার পর আমার ডাকাইছে অফিসে, স্কুলের অফিসে ডাকায় বলতেছে যে আমি নাকি ওই মেয়েটার মানে কাছে গিয়া মুখের ভিতর আমার বিড়ির ধোঁয়া দিছি। ওটা বলতেছে আমি করছি, তার কারণে মেয়েটা নাকি বলে মানে শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, সামনের বাসায় নিয়ে পানি টানি ডাইলা ঠিক করছে, এটা বলতেছে। এটা বলার পরে আমি তো মানে অবাক, যে আমি তো জানি আমি এমন কিছু করি নাই, তো আমার উপর কেন চাপাইলো। তখন মানে এরপর দিন থেকে মানে ওই এলাকার যত স্টুডেন্ট আছে সব স্কুলে আসা বন্ধ করে দিয়েছে, মানে ওই গ্রামের মানুষেরা সবাই মিলে বন্ধ করে দিয়েছে, যে এর যদি সুষ্ঠু বিচার না হয় তাহলে কোনো স্টুডেন্ট স্কুলে যাবে না। এটা মানে কার ব্যাপারে সুষ্ঠু বিচার চাচ্ছে? আপনার পক্ষে চাচ্ছে না আপনার বিপক্ষে? আমার বিপক্ষে। আচ্ছা আচ্ছা, মানে আমি ওই মেয়েটাকে কেন করলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফেয়ার ইনাফ। পরে ওরা মানে স্কুলের স্টুডেন্ট সব স্যাররা মিলা বলছে যে ঠিক আছে আপনারা স্কুলে আসেন, আসলে আমরা বিচার করবো, যদি ও এরকম অপরাধ করে থাকে তাহলে আমরা বিচার করবো। তো কিন্তু ওরা মানছে না, মানে ওদের এলাকায় গিয়া যা করার করতে হবে। তখন আমাদের আবার পরীক্ষা চলতেছে, রাত পয়লে পরীক্ষা। তো রাতে আবার আমাদেরকে ডাকাইছে, আমার চাচা ছিল স্কুলের আর কি কমিটি ছিল, তো চাচারে বলছে, আর আমার এলাকার এক স্যার ছিল, ওরা আমার বলছে যে তোদের যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনারা যাইলে সমস্যা কি। তো রাত্রে 10টার দিকে রওনা দিয়েছি। তো আমার যেটা যে ও বলতেছে অনেক বাজেভাবে বলতেছে যে ওই মেয়ে যদি তোর সামনে দিয়ে মানে উলঙ্গ হয়ে থাকে তো তাকাইতে পারবি না, এভাবে আমার চাচা আমাকে বলতেছে। তো এই ব্যাপারগুলো আমার মানে খুব খারাপই লাগছে, যখন বলছে তখন খুব খারাপ লাগছে। তো আমি কিছু বলি না, আমি মাথা নিচু করে রাখছি। আর আমাকে এলাকার স্যার ছিল একজন, উনি অনেক বুঝাইছে যে এখন পড়াশোনার সময়, এখন এরকম করা যাবে না, মানে অনেক বুঝাইছে, যে অনেক বুঝাইছে। যাওয়ার পরে ওই মেয়ের বাসায় গিয়ে বসলাম, বসার পরে বললো যে কি, মেয়েকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে আসলে। তখন মেয়েটা বলতেছে যে আমি আসতেছি, আমি কেন রিলেশন করবো না, এই কারণে ও মানে রাস্তাঘাটে প্রতিদিনই বিরক্ত করে, আর বিরক্ত করার আমি মানি না দেখে, আর পর আমার মুখের ভিতর মানে সিগারেটের ধোঁয়া দিছি। তো আমি তো মাথায় হাত দিয়ে রাখছি, কারণ আমি তো এরকম কিছুই করি নাই। তো সবাই মানে অবাক হয়ে রয়েছে। তাই আমার আবার চাচা উইটা আমার 2-3টা থাপ্পড় মারছে ওর সামনেই, বলতেছে যে তুই এরকম কেন করলি, কিন্তু আমি কিছুই বলি না, আমি মাথা নিচু করে রাখছি। কিন্তু এরকম বিচার। তারপর ওই যে আপনাকে ডাকা হলো, তারপর কি হলো? ডাকা হলো তখন মানে ওরা ওইরকম বিচার মানবে না, মানে ওরা ওইরকম বিচার মানবে না, তখন মানে আরো কঠিন বিচার করতে হবে। তখন আমার চাচা বললো ঠিক আছে, তাইলে আপনারা যা বিচার চান আপনারা করেন, আপনারা যদি থানায় যান, কুড়ে যান, তখন ওইখান থেকে আমরা ছাড়াই আনবো আমাদের বাতি থাকে। তো এটা বললে আমরা মানে চলে আসছি, ওইখান থেকে চলে আসছি। তো আবার 2-3 দিন যাবত যাওয়ার পর তো আবার ডাকা হয়েছে সবাইকে। তো আমাদের এলাকার মেম্বার সবাই নিয়ে দিনের বেলা মানে দরবার জমছে যে ওদের এলাকায় যাইতে হবে। তখন আবার যাইতে বলতেছে, তো আমার আব্বু বলতেছে যে না যাওয়া যাবে না, ওইখানে আর যাওয়া যাবে না, যদি আমার মানে আমাকে মারধর করে ওইখানে নিয়ে। তো বলতেছে না ওইখানে যাওয়া যাবে না, ওদের যদি ইচ্ছা হয় তাহলে এদিকে আসুক, এদিকে আসা যা মীমাংসা করার করুক। তখন আমার আবার চাচা বলতে যে তুই ভয় পাসকে, আমার তো আমি থাকতে কি তোর ছেলের গায়ে কেউ হাত দিব, সমস্যা নাই যা। পরে আবার সবাই যাইতেছি, আবার বন্ধুরা মানে দুষ্টামি করতেছে যে তুই এত ইয়া করে থাক, বিয়া করাই লইমু, বিয়া করে আই না পরে পুরা গ্রামের মানুষ দিমু, মানে বাজে মন্তব্য করতো। আবার আমার চাচা পিছন দিয়ে সাইকেল দিয়ে যাইতেছে, তো এই শুনছে, শুনে বলতেছে যে এই এত কথা কসকে, যা কস কবি যা। পরে গেলাম, যাওয়ার পরে আবার মানে অনেক কিছু বলার পরে ওদের কাছে মাপ চাওয়া হইলো, ওই ছেলের কাছে মাপ চাওয়া হইলো, ওর বাপ মার কাছে সবার কাছে মাপ চাওয়া, মানে মীমাংসা করে দিল। তো তখন থেকে মানে আর ওইদিকে আর মনোযোগ দিয়ে নাই, রিলেশনের দিকেও মনোযোগ দিয়ে নাই, পড়াশোনা করতেছি। তো আস্তে আস্তে পড়াশোনা করতেছি, ঠিক
ঠিক ছিল সবকিছুই। এসএসসি পরীক্ষা দিলাম, ভালো রেজাল্টও করছি। এসএসসি রেজাল্ট ছিল আমার 4.55। তখন ভালো। ইন্টারে ভর্তি হমো, তো ভর্তি নিয়ে কনফিউজ, কোথায় ভর্তি হমো। তো আমি আবার টেকনিক্যাল লাইনে পড়ার ইচ্ছা ছিল, তো অনেক জায়গায় অ্যাপ্লাই করছি, কিন্তু যেসব জায়গায় করছি মানে এই পয়েন্টও ধরে না। তো সরকারিতে করছি তো এই কারণে পয়েন্টে ধরে না। আর এমনিতে প্রাইভেটে পড়লে তো অনেক টাকা পয়সার প্রয়োজন, তো আমার ফ্যামিলি তো ওইরকম দিতে পারবে না। তো তখন আর মানে এই লাইন চিন্তা ভাবনা বাদ দিছি। বাদ দেওয়ার পরে মানে আমার আম্মু বলতেছে যে আমি তো এত টাকা পয়সা দিতে পারবো না, কারণ আব্বু তো দেয় না, পড়ালেখার করা দেয় না, তো মানুষে কতদিন আর দিবে। আর তখন তখন আপনার বাবা কি করতো? ওইরকমই মানে খেলাধুলা করতো, কৃষি কাজ করতো, মানে কৃষি টাকা ইনকাম মানে করতো। সে টাকা ইনকাম করতো, কিন্তু at the same time হ্যাঁ, টাকা হ্যাঁ। উড়ানোর মতো রাস্তাও তার কাছে ছিল জানা। মানে আচ্ছা, টাকাটা ফ্যামিলির কাজে লাগাইতে পারতো না, খেলাধুলা করে নষ্ট করতো। ঠিক আছে, তারপর? কিন্তু এমনি আমাদেরকে আদর করতো, আদর করবো না কিন্তু মানে সব সময় না, যে সময় পকেটে টাকা ছিল তখন খুব আদর করতো। আচ্ছা, এটা তো সিস্টেম আসলে, এটা তো ওনাদের একটা মেন্টাল সেটআপ। যখন টাকা থাকে তখন তখন সব খুব, ভালো হ্যাঁ, থাকে, তো টাকা আর না যখন টাকা থাকলে না থাকে অত্যাচার বেড়ে যায়। হ্যাঁ, তারপর? তখন মানে আমরা তখন আম্মু বলতেছে যে তো তোর কারিগরিতে ভর্তি করে দেয়, ওইখানে তুই পড়াশোনা কর। তো চিন্তা ভাবনা করে দেখলাম যে যদি অন্য জায়গায় ভর্তি হই তাহলে তো টাকা লাগবে, যদি নরসিংদীতেও ভর্তি হই সদর দিকে। এই সুমন মোল্লা জয়েন করেছেন, থ্যাংক ইউ সুমন, থ্যাংক ইউ সো মাচ। আই থট আপনাদের কাউকে আমি পাবো না, বাট থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ, তারপরে বললাম ঠিক আছে আম্মা, তাহলে কারিগরিতে ভর্তি হয়, যাওয়ার হইব। আমাদের টেকনিক্যাল টিমকে একটু যদি বলি দেখতে। তখন কারিগরিতে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আবার আমার দাদা আব্বা রাগারাগি করতেছে আমার মানে সাথে। আপনি এইচএসসি তে ভর্তি না হয়ে ডিপ্লোমায় ভর্তি হয়ে গেলেন? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তখন আব্বা আম্মা মানে আমার দাদা আর আমার আব্বু অনেক রাগারাগি করতেছে যে আমি এত ভালো স্টুডেন্ট হইয়া কারিগরিতে ভর্তি হইলাম। তো এই কারণে আম্মুর সাথে আব্বা আর আপনার কাকা? দাদা আপনার আব্বা আর দাদা? হ্যাঁ, রাগারাগি করতেছে। আপনার আব্বা রাগারাগি করবে কেন? আপনার আব্বা আপনাকে টাকা প্রোভাইড করলে তো আপনি ভালোটা ভর্তি হতে পারতেন। ঠিক আছে, কিন্তু মানে করবে না, কিন্তু রাগারাগি ঠিকই করে, রাগারাগি করতেছে। তখন আম্মা বলতে আপনারা যদি এত ভর্তি করার ইচ্ছা থাকে তাহলে আপনারা নিয়ে করেন, জেনে খুশি এনে করেন। ও কারিগরিতে ভর্তি হয়েছে দেখিছে, এখানে থাকুক, ও এখানে পরীক্ষা দিব, আর আপনারা জেনে ভর্তি করেন ওইখানে থাকুক। পরে আবার আমার দাদা আমাকে মানে একটি শহীদ আসাদ সরকারি কলেজ শিবপুর, ওই জায়গায় ভর্তি করছে। ওই জায়গায় ভর্তি করার পরে মানে আমার দাদা এবার আমার সাইকেলও কিনে দিস যে বাড়ি থেকে কলেজে যাওয়ার জন্য। তো সাইকেল কিনে এসে সাইকেল দিয়া যাইতাম, মাস 2-1 মানে বাড়ি থেকে গেলাম, কিন্তু বাড়ি থেকে প্রতিদিন যাওয়াটা কষ্ট হয়ে যাইতো। আর কষ্ট হয়ে যাইতো, তখন আমি দাদারে বললাম যে এমন আমার তো কষ্ট হয়ে যায়। পরে দাদা আম্মু সবাই প্রচেষ্টা করে মানে আমার ওইখানে একটা বোর্ডিং এ মানে একটা রুম নিয়ে থাকতে, আমরা 2টা ফ্রেন্ড ছিলাম, 2টা রুম নিয়ে থাকতাম ওইখানে। তো 2-3 মাস যাবত ভালো হয়ে যাইতেছে। তো সায়েন্সের একটা প্রাইভেট পড়লে তো মানে সপ্তাহে 500-700 টাকা লাগে, তো এত টাকা তো ওটা দিতে পারে না। 2-3 মাস ছিলাম, দিতে পারে না। না পারার পরে আমার একটা ফ্রেন্ড ছিল, নাম বলার দরকার নাই, ওই ফ্রেন্ড মানে হঠাৎ করে একদিন ফোন দিল যে আমার বাসায় আসবে। আমি বললাম, ঠিক আছে তাহলে আস। পরে বলতেছে যে একটা মেয়ে নিয়ে আসবে। তো আমার বাসায় তো আমি একা, আর কেউ নাই। পাশে ছিল আমাদের এলাকারই একটা দাদা ছিল, ওরা থাকতো ওদের ফ্যামিলি নিয়ে, কিন্তু ওরা দেশে চলে গেছে, বাসায় কেউ নাই। তো আমি বলছি ঠিক আছে নিয়ে আস। পরে নিয়ে আসছে, 2টা মেয়ে নিয়ে আসছে, মেয়ে বলতে মহিলা নিয়ে আসছে। তো নিয়ে আসার পর মানে এটা তখন বয়স কত আপনাদের? আমার বয়স তখন 16 হবে। আপনার ফ্রেন্ড নিয়ে আসছে? হ্যাঁ। আপনার এইজের? হ্যাঁ। ও মাই গশ, আই ওয়াজ না, আমার থেকে ছোট। ও মাই গড, আমি এত ব্যাকডেটেড ছিলাম কেন, এখন আমি চিন্তা করতেছি। হ্যাঁ, তখন নিয়ে আসছে, নিয়ে আসার পরে মানে যে মহিলাটা নিয়ে আসছে ওই মহিলার হাজবেন্ড ছিল বিদেশে। তখন ওই মহিলাটাকে নিয়ে আসছে, নিয়ে এসে মানে ওর কাছ থেকে মানে কিছু টাকা নিছে, মহিলার কাছ থেকে টাকা হ্যাঁ নিয়েছে? হ্যাঁ, টাকা নিছে। টাকা নিয়ে আবার আমার ওই টাকাটা দিছে ওদের জন্য ফল টল কিনে আনতে। তো কিনে আনা দিলাম, দেওয়ার পরে মানে ওরা রুমে ছিল, ওদেরকে সময় দিলাম, আমি বাইরে দাঁড়াইছিলাম। তো 2টা মহিলা আসছিল, একটা পাশের রুমে বসে ছিল আর একটা তোর সাথেই ছিল। তো আমারে বারবার বলতেছে মানে ওই মহিলাটার সাথে আমি ফিজিক্যালি করতে, আমারে বলতেছে, ভিতর থেকে ফোন দিয়ে বলতেছে। তো আমি মানে কেমন জানি লাগতেছে যে মহিলা দেখতে কিরকম, আমি কেমন নিজের কাছে মানে খারাপ লাগতেছে। তো আমি বললাম না যে আমি এরকম কিছু করবো না। তো অনেকক্ষণ যাওয়ার পরে ওরা বের হয়েছে, বের হওয়ার সময় আমার ওই দাদার একটা ছেলে
মানে বাসায় আসছে, বের হওয়ার সময় দেখে নিছি। দেখে নেওয়ার পরে আমার বাসায় সাথে সাথে আবার কল দিচ্ছে। বাসায় কল দিয়ে আমার দাদারে বলছে যে এরকম এরকম ও এরকম এরকম করে, মেয়ে নিয়ে রুমে আসে। তো আমার ফ্যামিলি থেকে তো এমনিতেই তো টাকা পয়সার সমস্যা, আমার দাদা দিত, কিন্তু এটা হওয়ার পর মানে একবারই টোটালি বন্ধ করে দিস। আপনাকে টাকা হ্যাঁ, দেওয়াটা। টাকাটাও তো বন্ধ করে দিস। তখন আর কি করবো, কেউ টাকা পয়সা দেয় না। না দেওয়ার পরে বাধ্য হয়ে আমি ওই মানে কলেজ লাইফ থেকে মানে আমি সরাসরি ওইখান থেকে চলে যাই গাজীপুরে। গাজীপুরে আমার একটা ফ্রেন্ড থাকতো, ওর কাছে চলে যাই। যাওয়ার পরে ওরে বলি যে আমার একটা চাকরি বের করে দেওয়ার জন্য। এই আপনার পড়ালেখা স্টপ হ্যাঁ হ্যাঁ, স্টপ। ওখানে। তো আমার একটা ফ্রেন্ডে বলি যে আমাকে একটা চাকরি দেওয়ার জন্য। তো যাওয়ার পরেই তো চাকরি পাওয়া যায় না, আর তখন তো আমার সার্টিফিকেটও নাই বা এরকম কিছু নাই, এসএসসি সার্টিফিকেট, তো কোনো চাকরি পাই না। অনেকদিন প্রায় মাসখানেক ওই ফ্রেন্ডের কাছে ছিলাম, মানে এমনিতেই খালি যাইতাম, এক চায়ের দোকানে বসে থাকতাম, গিয়ে বিড়ি সিগারেট খাইতাম। তো একটা মানে কোম্পানির ম্যানেজার, একটা গার্মেন্টসের ম্যানেজার দেখছে যে প্রতিদিন বসে থাকি, পরে বলতেছে যে তোমার বাসা কোথায় বা কি করো। পরে আমি বললাম আমি এমন এমন অনেকটা চাকরি খুঁজতেছি। পরে বলতেছে আচ্ছা তুমি কালকা তোমার জন্ম নিবন্ধনের কাগজ টাগজ নিয়ে সার্টিফিকেট নিয়ে তুমি আমার কাছে দেখা করো। পরে আমি বলছি ঠিক আছে। আচ্ছা, পরের দিন গেলাম, যাওয়ার পর উনি আমার ভিতরে একটা চাকরি দিল। চাকরি দেওয়ার পরে মাসখানেক করার পরে আমার ফ্রেন্ড আবার ওষুধ কোম্পানিতে চাকরি করতো, এক্স ফার্মাসি গাজীপুরে। তো তারপর ওইখানেও আবার লুক নিব, তো আমার বন্ধু আবার ওইখানে আমার ঢুকাই দিছে। ঢুকাই দেওয়ার পর মানে মাস 3 যাওয়ার পর ওইখানে একটা মেয়েকে আমার ভালো লাগে। ওইখানে একটা মেয়েকে ভালো লাগে, পরে প্রপোজ করি, এক বড় ভাইয়ের মাধ্যমে প্রপোজ করি। প্রপোজ করার পরে মেয়েটা রাজি হয়। মেয়েটা রাজি হওয়ার পরে মানে ওর সাথে ভালো রিলেশন ছিল অনেকদিন। যাওয়ার পরে মানে ওকে রুমে নিয়ে আসি। রুমে নিয়ে আসি ওর সাথে ফিজিক্যালি হয় প্রায় মানে। আচ্ছা, সরি টু বদার, সরি টু ইন্টারাপ্ট ইউ, ইজ দিস ইওর ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা, ঠিক আছে। ওর সাথে ফিজিক্যালি হয়। নামাজ শরীফ জয়েন করেছেন। একটা মিনিট আপু, আপনি কি প্রথম নামে কাউকে চিনেন? না রে, আমি প্রথম নামে কাউকে চিনি না। ইনফ্যাক্ট আমার লাইফে যারা আসে তারাই তো প্রথম, আমি আবার প্রথম আমি কাকে চিনবো? চিনি না রে বাবা। উমর শেখ লিখেছেন লাভ গুরু এতেশাম মুর্শিদাবাদ থেকে দেখছেন। আচ্ছা, থ্যাংক ইউ। আমি সাভার থেকে শুনছি। আচ্ছা, সুমন মোল্লা জয়েন করেছেন, তারপর নওয়াজ শরীফ জয়েন করেছেন আমার সাথে। তারপরে 2011 সালে লাইভ দেখছিলাম, এখন আবার আজকে দেখলাম। 2011 সালে তো জয়েন করেনি। 30 বার একজনকে বলার চেষ্টা করেছি বিগত 3.5 বছর ধরে, তাও বলতে পারিনি। আরো 70 বার চেষ্টা করব। আর ভাইয়ার কথা শুনে তো মাথা ঘুরতেছে, তারে আমার একটু দরকার। আচ্ছা, গল্প তো সবারই থাকে, কারেরটা হয় উপন্যাস, কারেরটা দীর্ঘশ্বাস। অ্যাবসলিউটলি সবাই বেশি করে লাইফটা শেয়ার করেন। জি, গল্পটা শেষের দিকে কান্নার জ্বর বসতে পারে বৃষ্টির দিনে। আচ্ছা, দেখা যাক, বললাম তো ইটস টু আর্লি টু জাজ। মারজানা মজুমদার লিখেছেন শান্তপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। গুরুকে অনেক বেশি মিস করছি, গুরু অন দ্য ওয়েতে চলে আসবে খুব জলদি। আপনারা কথা বলতে বলতেই আমার সাথে দেখবেন যে গুরু চলে আসছে। উম্মে সালমা রিমি লিখেছেন জিহাদ খান, আচ্ছা এখন ঢাকায় থাকি, বাড়ি হচ্ছে চাঁদপুরের। আমি প্রথমবার শুনছি, আমার কমেন্টটা পড়ে দিও। শাহজামাল আহমেদ জানিয়েছেন। আচ্ছা, তারপরে সোলাইমান লিখেছেন সৌদি আরব থেকে দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি গল্পে। হ্যাঁ, তারপর এটা হচ্ছে জীবনে প্রথম আপনি এরকম একটা কাজ যে ইনভলভ হলেন। হ্যাঁ, তারপর মানে ওকে আমি মানে 2 দিন পর পরই নিয়ে আসতাম, প্রায় মাস 2 মানে ওর সাথে এরকম ফিজিক্যালি হইলো। তারপর মেয়েটার তরফ থেকে কোনো সে ছিল না? না না, ও ভাবছিল যে ওকে তো আমি বিয়ে করবো, ওইরকম আশ্বাস দিছি। তো ও মানে এরকম ভাবে প্রথম তো ইচ্ছা ও মানে নাম বলছিল, কিন্তু মানে আমি বলছি যে আমি তো তোমাকে বিয়ে করবো, এরকম বুঝাইছি। বোঝানোর পর আর মেয়েটা মানে রাজি ছিল। তো একবার আসার পরে আর মানে ওইরকম হয়নি। তো অফিসিয়ালি সবাই মানে আস্তে আস্তে ব্যাপারটা বুঝতে পারতো, মানে যে আমিও ওভার টাইম করি না, 4টায় চলে আসি, ও চলে আসে। তো মানুষের চোখে কিরকম ধরা পড়ে যেত। তখন ঈদের ছুটিতে আমি বাড়ি যাবো, তো ও বলতেছে যে বাড়ি যাওয়া যাবে না। আমি বলছি না, আমার বাড়ি যাইতে হবে, তো আমি ঈদের পর দিন চলে আসবো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, তো ঈদের পর দিন কিন্তু চলে আসতে। তো বাড়িতে গেলাম, ঈদের পর দিনই চলে আসলাম ঢাকায়। ঢাকায় আসার পরে ও ফোন দিয়া বলতেছে যে ও নাকি প্রেগনেন্ট। তো ও বলতেছে প্রেগনেন্ট, ও মানে এখন আমার কাছে চলে আইবো, ওকে বিয়ে করতে হবে। মানে ঈদের পর দিনই ও এই কথা বলতেছে। পরে আমি বললাম যে দেখো এখন তো বিয়ে করা সম্ভব না, কারণ এখন আমি কিভাবে বিয়ে করবো তোমারে,
পরে ও বলতেছে যে আমি এত কিছু জানি না, আমাকে বিয়ে করতে হবে, না হলে আমি কি করবো বলো। পরে আমি বললাম যে দেখো তুমি এখন বাচ্চাটা নষ্ট করো, আল্লাহ। মেয়েটাকে আমি বলতেছি, কিন্তু মেয়েটা মানতেছে না কোনোভাবে। তখন অনেক বোঝানোর পরে মেয়েটা বলছে আচ্ছা ঠিক আছে। তো মেয়েটা গেছে, দেশে গেছে, দেশে গিয়ে যাওয়ার পর ডাক্তার কাছে গেছে। তো ডাক্তার আবার বলতেছে যে মানে ওর ফ্যামিলি কাউরে নিয়ে যাইতে হবে, নাহলে বাচ্চা নষ্ট করবেন, মেয়েটাকে বলতেছে। তো আবার আমার ফোন দিয়া বলতেছে যে ডাক্তার এমন এমন বলতেছে। আমি কই ঠিক আছে, তাই তুমি কারে ফোন দিবা, তোমার বাড়িতে কাউরে ফোন দাও। তো ওর বড় আপু ছিল, বড় আপুরে কল দিছে, কল দিয়ে আমারে ফোন ধরাই দিছে। পরে আমি বললাম যে আপু দেখেন এমন এমন তো হয়েছে, ভুল হয়ে গেছে, এখন মানে ওরে তো আমি বিয়ে করবো, কিন্তু এখন যে পরিস্থিতি এখন বিয়ে করা সম্ভব না, আমি কিছুদিন যাওয়ার পরে ওরে বিয়ে করবো, এখন আপনি যে কোনো একটা ব্যবস্থা করেন। তখন ওই আপুটা মানে ডাক্তারখানায় নিয়ে গিয়ে ওর বাচ্চাটা নষ্ট করেছে। তো আবার 4-5 মাস মানে যাওয়ার পরে ওর ভাইয়া মানে এগুলা জানাজানি হওয়ার পরে ওর ভাইয়া আবার আমাকে অফিসে আসছে যে আমাকে মারধর করবে এরকম কিছু। আর আমি তখন এরকম ছিলাম যে আমি ফ্যামিলিতে কোনো টাকা পয়সা দিতাম না, যা ইনকাম করতাম তা মানে খরচই করতাম, বন্ধু বান্ধব নিয়ে বা যে জায়গায় ছিলাম ওই জায়গার স্থানীয় পোলাপান নিয়ে খরচ করতাম, মানে বড় বড় যারা আছে তাদের সাথে চলাফেরা করতাম। তো সবাই মানে কেউ কিছু বলার সাহস পাইতো না আমাকে। তো ওর ভাই আসতে আমাকে মারবো, তখন আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরা আরো উল্টা ওরে মারতে গেছে। তো আমি বলি মারার দরকার নাই, যা হয়েছে। তখন মেয়েটার বাসায় গিয়ে মেয়েটার ফোন টোন সব নিয়ে নেয় ওর ভাই, বলতেছে যে ওর আমার সাথে কোনো যোগাযোগ করার দরকার নাই। তখন ছেলেটা আবার ওই ফোন থেকে মানে নাম্বার নিয়ে আমারে কল দেয়, আমাকে দাওয়াত করে ওদের বাসায় যাওয়ার জন্য। তো আমি তো বুঝতে পারি যে আমি কেন ওদের বাসায় যাবো। তো আমি বলি না, যে আমার কোনো প্রয়োজন নাই, বাসায় যা। তো মেয়েটা আবার অফিসে গিয়া অন্য মেয়েদের ফোন দিয়ে আমার কল দিয়া বলে সবকিছু। একটা ছোট্ট টেক্সট আছে, একটু পড়ি। মিথুন হোসেন পিয়াস লিখেছেন, চরিত্রের সমস্যা আছে নাকি ভাই, ভালোবাসা মানে কি শুধুই ফিজিক্যাল রিলেশন? দেখেন আমি একটা গল্প বলি, গল্প বলবো না, মানে আমি একটা কথা বলি। আজকের এই প্রোগ্রাম শুরু করার আগেই কিন্তু আমি বলেছি যে আমরা অনেক ধরনের গল্প কিন্তু শুনি, তাই না? কেউ আসে এই প্ল্যাটফর্মে তাদের বিলাভেড যারা তাদেরকে ছেড়ে চলে গেছে তাদের সাথে আবার প্যাচ আপ করানোর জন্য। আর আমাদের এই প্ল্যাটফর্ম থেকে, এই শো থেকে এরকম অসংখ্য মানুষের সংসার জোড়া লেগেছে, এরকম অসংখ্য মানুষ তার প্রিয়জনের কাছে ফেরত গেছে, এরকম সংসার ভেঙে যাওয়া বা ভেঙে দেয়া এমন অনেক মানুষ তাদের সংসারে ফেরত এসছে। আবার এমন অনেক মানুষ অকপটে নিজেদের ভুলগুলো স্বীকার করে গেছেন আমাদের এই প্ল্যাটফর্মে। তো আমরা আসলে কোনো গেস্টকেই তার মনের কথাগুলো বলতে মানে বাধা দেই না। আজকের গেস্টকেও এটাই বলবো যে তার মন খুলে সে যে গল্পগুলো বলতে চায়, তার ভুলগুলোকে যদি এত এত হাজার হাজার মানুষের সামনে অকপটে বলতে চায়, তার মানে যে সেই সাহসটা নিয়ে এসছে। আর আজকে এই আলামিন যে গল্পটা বলছে, এটা কিন্তু শুধুমাত্র আলামিনের জীবনে ঘটে যাওয়া ঘটনা না। আলামিনের মতো এরকম হাজারো আলামিন এই মুহূর্তে আমাদের গল্প শুনছে, যাদের জীবনে এক্স্যাক্টলি এই সেম ঘটনাগুলো ঘটে গেছে, কিন্তু তাদের এই সাহসটুকু হচ্ছে না যে তারা এসে এই প্ল্যাটফর্মে গল্পটা বলবে। সো আমি তো বললাম, ইটস টু আর্লি টু জাজ। আমরা কাউকে জাজ করতে পারি না যে সে তার অতীত জীবনে আসলে কি করেছে। সেইটা নিয়ে যদি আমি ভবিষ্যতে একটা মানুষকে জাজ করি, তাহলে তো এই যে মানুষের যেই অস্তিত্ব আছে সেটাই একটা সময় পর আর থাকবে না। সো জাজ না করি। একটু আগে একটা কমেন্ট পড়লাম, সেটা হচ্ছে গল্প তো সবারই আছে, কারোরটা হয় উপহাস তো কারোরটা ইতিহাস, কারোরটা উপন্যাস, কারোরটা ইতিহাস, উইচ ইজ ট্রু। সবার জীবনে ভুল থাকে আসলে, কারো ভুল এতটুকু, কারো ভুল এত বড়। সো ওইটাকে জাজ করার আমরা আসলে কেউ না। একটা মানুষ যখন নিজে থেকে এই সাহসটুকু গ্যাদার করে এসছে, এই চেয়ারে বসছে, এবং হাজারো মানুষ এই মুহূর্তে আমাদেরকে শুনছে, যতজন মানুষ দেখছে তার থেকেও কয়েক গুণ মানুষ আমাদেরকে এই মুহূর্তে শুনছে। সবার হাতে স্মার্টফোন নেই, এরকম অসংখ্য মানুষ শুনছে। প্রত্যেক মানুষের মধ্যে আমি বলবো যে 100 জনের মধ্যে অন্তত একজন তো আছে যাদের এই হিস্ট্রিটা আছে, যারা এই সেম ভুলটা করেছে আলামিনের মতো। সো শেখেন কিছু আলামিনের কাছ থেকে, শুনে কিছু শিখেন। এটা ম্যান্ডেটরি না যে আপনি সবসময় নেগেটিভ কিছু পিক করবেন, এটা ম্যান্ডেটরি যে আপনি নেগেটিভ কিছু থেকে কিছু পজিটিভ পিক করেন, এন্ড দ্যাট উড বি ইয়োর লেসন ফর টুডে, আই উড সে। সো থাকুন একটু সাথে, আমরা গল্পে যাই, ঠিক আছে? এইভাবে করে আমরা জাজ না করি, এটা বোধহয় বেটার। আমরা আজকে যে অতিথি আসছেন তাকে গল্প বলার সুযোগটা দিই। আর কোনো ধরনের নেতিবাচক কমেন্ট আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো না, এটা কখনোই অ্যাপ্রিসিয়েটেবল না। সো ডোন্ট ডু দিস। যাচ্ছি আমরা গল্পে। হ্যাঁ, তারপর কিছুদিন যাওয়ার পর ও বলতেছে যে ওকে বিয়ে করতেই হবে। তো আমি তো বিয়ে করবো না,
আমি বলতে যে না এখন বিয়ে করা সম্ভব না, কিন্তু ও মানে ও জোরপূর্বক বলতেছে যে ও আমার বাসায় চলে আসবে। তখন চিন্তা করলাম যদি ও বাসায় চলে আসে তাহলে তো কেমন দেখা যায়, জিনিসটা খুব বড় হয়ে যাবে। তো আমি বললাম যে হঠাৎ করে বললাম আমার বাড়িতে লোক অসুস্থ, আমার বাড়ি যেতে হবে। পরে ওই বলে মানে অফিস থেকে ছুটি নিয়ে একবারে সবকিছু গুছাই চলে গেলাম দেশে। হাই হাই, তারপরে আপনি এই মেয়েটাকে বিট্রে করেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তখন দেশে চলে যাওয়ার পর ও প্রচুর পরিমাণে ফোন দিত, ফোন দেওয়ার পর আমি ফোন রিসিভ করতাম না। তো একদিন আমার এক বাইকে দিয়া মানে আমার চাচাতো বাইকে দিয়া ফোন ধরাইছি, ওরে বলতে বলছি যে তুই বল ও দেশে আইসা মানে আরেকটা মেয়ের সাথে রিলেশন হয়েছে, ওর ফ্যামিলিগতভাবে ওই মেয়েকে বিয়ে করবে, তুমি আর ফোন টোন দিও না। তো মেয়েটাকে এটা বলার পর মেয়েটা খুব কান্না করে মানে আমার ভাইকে অনেক কিছু বলছে, বলার পর আমি তো শুনতেছি। তো বলার পর আমি আবার ওকে ফোন নিয়ে বলতেছি যে দেখো মানে আমি রাগারাগি করে বলতেছি যে আমি তো দেশে আসা আমার ফ্যামিলিগতভাবে বিয়ে ঠিক হয়েছে, আমি বিয়ে করবো, তো তুমি যদি রাজি থাকো যে ওকেও বিয়ে করবো তোমাকেও বিয়ে করবো, যদি দুইজন একসাথে থাকতে পারো তাহলে মানে খারাপ ভাবে আমি বলছি, খারাপ ভাষায়। তো ও তাতেও বলতে যে আমার কোনো সমস্যা নেই। পরে তাতেও বলতেছে আমার কোনো সমস্যা নাই। আমি বলতেছি দেখো তুমি আর এরকম বিরক্ত করো না, যাওয়ার হইছে ভুল হয়ে গেছে, মানে তুমি আমাকে মাফ করে দাও, এটা আর আমাকে ফোন টোন দিও না। এটা বলার পরে মেয়েটা মানে বলতে খুব কান্না করে বলতেছে যে তুমি যতই ভালো থাকো যাই করো তুমি জীবনে কোনোদিন সুখী হইতে পারবে না। মেয়েটা এই কথাটা বলছে, বলার পর আমি কিছু মনে করি না, আমি ফোন কাইটা দিছি। ফোন কাইটা দিয়া মানে সিম চেঞ্জ করে ফেলছি, বন্ধ করে দিচ্ছি সিম। অনেক দিন যাবৎ প্রায় 3-4 মাস আমি আর সিম ইউজ করি না, এই সিম ইউজ করি না। পরে হঠাৎ করে আরেকদিন সিম খুলছি, খোলার পর ও কল দিছে, কল দিয়ে জিজ্ঞাসা করলো যে কেমন আছি, ভালো আছি কিনা। আমি কই হ্যাঁ ভালো আছি। পরে বলতেছে যে তুমি একবার হইলো গাজীপুর আসো। তো আমি তো আর যাবো না, কারণ আমি ভয় আছে যে যাইলে আমার আটকাবে বা ওইরকম কিছু। তো আমি বলছি যে না আমি আর যাবো না গাজীপুরে কখনো, তুমি যা করার করো, আর ফোন টোন দিও না। তো এরপর আমি আবার ঢাকায় চলে আসি। এরপর থেকে ঢাকায় চলে আসি, ঢাকা পল্টনে আমি আজাদ প্রোডাক্টসে ওইখানে মানে জব নিছি সিকিউরিটি গার্ডের। তো ওইখানে চাকরি করি প্রায় 4-5 মাস করার পর মানে একটা ফেসবুকে একটা মেয়ের সাথে রিলেশন হয়। আবার ওই মেয়ের চ্যাপ্টার তো ওখানে ক্লোজ। তো একটা ফেসবুকে একটা মেয়ের সাথে রিলেশন হয়, রিলেশন হওয়ার পর মানে মেয়েটা মাত্র এসএসসি পরীক্ষা দিয়ে নতুন ফোন নিয়েছে। ওই অবস্থায় মানে ফেসবুক খুলছে, আমার সাথে অ্যাড হয়েছে। যাওয়ার পর মেয়ের সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে মানে একটা রিলেশন পর্যায়ে চলে যায়। তো আমি মানে মেয়ের মার সাথে সবার সাথে মানে কথা বলি আস্তে আস্তে, বাবার সাথে সবার সাথে। তো একদিন মেয়ে বলতেছে কিন্তু আমার ছবি ওর কাছে অনেক আছে, কিন্তু ওর একটা ছবি আমাকে দেয় না। মেয়েটা খুব মানে পর্দাশীল ছিল, নামাজ পড়তো। রাকিবুল ইসলাম কাউসার লিখেছেন ভাইয়া আপনি রিল্যাক্সে গল্প বলেন, আমরা আছি আপনার সাথে। হ্যাঁ, কিন্তু সময়টা যে থাকে না রে ভাই, এটাই তো সমস্যা। আপনারা তো সবাই থাকেন, কিন্তু সময়টাই আসলে থাকে না। ছোটবেলায় একটা লাইন পড়েছিলাম, পাপকে আচ্ছা ঠিক আছে, শরীয়তপুর ডিস্ট্রিক্ট থেকে ফার্স্ট টাইম লাইভ দেখছি, আগে এফএম রেডিওতে শুনতাম, এখন গল্পটা লাইভ দেখতে পারি। আব্দুল সামাদ, থ্যাংক ইউ সো মাচ আব্দুল সামাদ, অনেক ভালোবাসা আপনার জন্য। নেট অনেক সমস্যা করছে, উইচ ইজ ভেরি ট্রু, বিকজ এখন তো আসলে মানে কি বলবো, বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির সময় ইন্টারনেট কানেকশন একটু ঝামেলা করে, এটা খুবই স্বাভাবিক একটা কথা। আচ্ছা দেখি, আপনি সেই মেয়েটার সাথে অন্যায় করেছেন, অ্যাবসলিউটলি সে অন্যায় করেছেন, সেজন্যই কিন্তু সে তার জীবনের অন্যায়গুলো দিয়েই স্টার্ট করেছে। আমি যখন গল্পগুলো শুনছি আমার ভেতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছে, আমার ইচ্ছে হচ্ছে আমি অনেক বাজে ভাষায় কিছু বলি আলামিনকে, কিন্তু সেটা সুযোগ নেই। যখন একজন মানুষ নিজেই নিজের দোষগুলোকে অকপটে বলে, তখন আসলে সামনে যে মানুষটা থাকে সে স্পিচলেস হয়ে যায়। এক্স্যাক্টলি আলামিন আজকে এই জায়গাটাতেই অবস্থান করছেন, এন্ড বাকিটা গুরু আসছেন, গুরু বলবেন, গুরুর মতন করে আমরা বেটার গল্পে যাই। হ্যাঁ, তখন ওই মেয়েটার সাথে মানে ফেসবুকে অনেক কথাবার্তা হতো, তার ফ্যামিলির সাথে, আম্মুর সাথে, সবার সাথে কথা বলতো। কিন্তু মেয়েটা অনেক মানে পর্দাশীল ছিল, সবসময় নামাজ পড়তো, সবকিছু মানে পড়াশোনা করতো, আমাকে অনেক মানে নামাজ পড়তে বলতো বা সবকিছু করতে বলতো। আমাকে একটা কথা বলেন তো, আপনার ওয়াইফের আগে কি এটাই শেষ প্রেম? হ্যাঁ। আচ্ছা, ভেরি গুড, তাহলে একটু শেষ করেন তাড়াতাড়ি, বিকজ আমাদের তো মেইন গল্পে যেতে হবে এবং সময় খুব একটা বেশি হাতে নাই, ঠিক আছে? সো যেখানে আপনি যেহেতু আপনার মেইন পয়েন্ট যেটা, আপনার পার্সপেক্টিভ যেটা, সেটা হচ্ছে আপনি আপনার ভুলগুলোকে বলছেন। সো যেখানে যেখানে মেজর ভুলটা আপনি করেছেন ওইটা বলেন।
তখন ওর সাথে রিলেশন হওয়ার পর ফার্স্ট টাইম যখন ওর সাথে বলে দেখা করার জন্য, তো ফার্স্ট টাইম আমি যাই বাসাবো কলেজ মাঠে দেখা করতে। তো আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যায়। তো আমার চিন্তা ভাবনা ছিল ওর তো কোনো পিক আমার কখনো দেয়নি, আমার পিক তো ওর কাছে আছে। তো চিন্তা ভাবনা ছিল যদি ও কালো হয় বা ওইরকম ও যদি কালো হয় তাহলে মানে আমি দেখা করবো না, আগেই চলে আসবো। আমার চিন্তা ভাবনাটা ওইরকম ছিল। তো আমি আগেই যা দাঁড়ায় রয়েছি। কেন কালোরা তো সুন্দর হয়? না এমনিতে তখন একটা তো এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক তখন আছে। মানে আমি আমার একটা ফ্রেন্ড নিয়ে যাই। যাওয়ার পর তখন দাঁড়ায় থাকি, মানে দাঁড়ায় থেকে ওরে ফোন দিতেছি। ও আবার আমার আগেই বলে দিছো যে আমার ফোন নিয়ে আসবো না, আমি ওইখানে গিয়ে আমার আম্মুর ফোন দিমু, আর তুমি বলবা যে একটা অফিসের কাজে এই জায়গায় আসছিলাম, হঠাৎ মানে দেখা হয়ে গেছে এরকম। আমি বলি, আচ্ছা ঠিক আছে। তো যাওয়ার পরে আমি দাঁড়ায় রয়েছি, ও আমার ফোন দিস। তো দূরে থেকে মানে আমার দেখা ও একটা গাড়ির মানে পেছনে চলে গেছে। তো আমি বুঝতে পারছি যে ও, কিন্তু মেয়ে সুন্দর ছিল অনেক, মানে লম্বা ছিল, সেম আমার মতো লম্বা ছিল। তো আমি তো বুঝতে পারছি যে ও, কিন্তু আমি তাকাই না। যে আমি যদি তাকায় থাকি তাহলে ও তো ভাবতে পারে যে সুন্দর মেয়ে দেখতে মনে এমনিতে তাকায় থাকে। তো আমি আবার ওইদিকে পুকুর পাড়ে দাঁড়ায় মানে ওইদিকে তাকায় রয়েছি। তো ফোন দিয়া বলতে যে তুমি এদিকে আসো নাকি। আমি কই আসমু, আমি তোমার সামনে দিয়া যাইলাম না। আমি কই আমি দেখি নাই তো, মানে আমি এরকম বলতেছি। পরে ও বলতেছে এই যে আমি সামনে আসো। পরে আমি বলছি ও দেখছি, আচ্ছা ঠিক আছে তোমরা সামনে যাও, এখানে তো কথা বলা যাবে না, অনেক মানুষ, তোমরা সামনে যাও, আমি আসতেছি। তো আমি সামনে সামনে যাওয়ার পরে আমি গেলাম, গিয়ে তার আম্মুকে সালাম দিলাম, বললাম আসসালামু আলাইকুম। পরে বলতেছে জি বাবা, হ্যাঁ বলো কেমন আছো। জি ভালো আছি, আপনারা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলার পরে আমি মানে হঠাৎ করে বলতেছি আন্টি একটা কথা ছিল। পরে কি কথা বাবা বলো। বলতেছি আমি তো রাইসারে পছন্দ করি, রাইস আমার পছন্দ করে, তো আমি ওরে বিয়ে করতে চাই রাস্তার মধ্যেই। মানে ওর আম্মুর ফার্স্ট টাইম দেখা আমি বলতেছি। তো আপনি ঠিক এর আগের মেয়েটার বেলায় আপনি বললেন আপনি বিয়ের জন্য রেডি না, এইবার এসে আপনি বলতেছেন আপনার কি স্যালারি বাড়ছিল কিছু? না স্যালারি বাড়ে নাই, কিন্তু মানে ওইরকম ওর প্রতি ওইরকম মানে আকর্ষণটা পরে ছিল না। ফিজিক্যালি ওর পর ওইরকম আকর্ষণটা ছিল না। আচ্ছা, কিন্তু মানে ওকে মানে দেখার সময় মানে ও খুব ভালো ছিল। আমি মানে বললাম না কখনো আমি মানে এমনি নামাজ পড়তাম মাঝে মধ্যে, কিন্তু ওর সাথে রিলেশন অবস্থায় আমি রমজান মাসে 28টা রোজা ফার্স্ট টাইম রাখছি এই মেয়েটার। হ্যাঁ ওই রাইসা এই মেয়েটার সাথে। হ্যাঁ মানে আচ্ছা মানে এটা হচ্ছে পরের মেয়েটা। হ্যাঁ বাসাবো যে দেখা করতে গেলাম, ওই মেয়েটার জন্য আমি 28টা রোজা রাখছি। আর ও প্রতিদিন ভোর রাত্রে জাগাইতো বা নামাজের উক্ত ফোন দেওয়া, নামাজে পাঠাইতো, মানে প্রত্যেকটা মুহূর্ত ইয়ে করতো। তো ওকে বললাম যে ওর আন্টিকে বললাম যে আন্টি আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। পরে আন্টি বলতেছে যে দেখো বাবা, এটা তো এখন আমি তোমার কোনো ডিসিশন দিতে পারবো না, আমি বাসায় যাই তোমার আঙ্কেলের সাথে কথা বললা তোমার সন্ধ্যার সময় জানাম। আমি ঠিক আছে আন্টি জানাই। তো এটা বললা আমি চলে আসছি, ওইখান থেকে চলে আসছি। চলে আসার পরে আমার বন্ধু যে ছিল ও তো বলতেছে যে কাচ্চি গাওয়াইতে পেয়েছে অনেক কিছু। আমি ঠিক আছে সন্ধ্যার সময় আগে খবর আসুক তারপর জানাবো। তো সন্ধ্যার সময় জানাইলো। একটা মিনিট এত সাহস কোত্থেকে, এত সাহস কোত্থেকে, সব যে বলে দিচ্ছিস, এত সাহস কোত্থেকে পাস? আচ্ছা বল, তুই কেমন প্রশংসা করবি? আচ্ছা পরে শুনি। পরে You look like a jam today. Jam? Yes, the berries jam. True. Yummy. The credit goes to the Autograph. It's a nicest and it's a latest luxury brand. এবং তারা আমাকে স্পন্সর করেছে। And you're smelling very nice. Very nice. এবং especially the fabric. I said smelling. I said the smelling. The design. And of course the accessories is the rare combination. Yes, and credit yes, goes to yes. Autograph. And thanks to Autograph for sponsoring me and my wedding. But they do not sponsor us. Okay, so Okay. no. I will talk. You are not allowed to. I will talk. I will talk. But এটা একটা দারুণ ব্যাপার যে তারা আমাকে এই সুযোগটা করে দিয়েছে আমার ওয়েডং স্পন্সর। তারপর ওর আম্মু সন্ধ্যাবেলা জানাইছে যে ঠিক আছে তুমি তোমার ফ্যামিলির সাথে কথা বলো যে আমি রাজি। আচ্ছা গুরু যেহেতু গুরু যেহেতু আসছে আমি আপনাকে একটু সাহস করতে গেছে আমি পুরো শুনেছেন। আচ্ছা ভেরি নাইস। এত সাহস করতে গে পায় আর যে বেঁচে দিতে মানে
এগুলো বলতেছে হ্যাঁ, না ওটা বউ ছিল না নিজ তো। উদ্যোগে, হ্যাঁ মানে যাই হোক হ্যাঁ, হ্যাঁ, কাছের মানুষ হ্যাঁ, হ্যাঁ, নিজ হ্যাঁ। উদ্যোগে বলতেছে, হ্যাঁ, এগুলো সে কেউ নিজে- ইনফ্লুয়েন্স করেনি তো, নিজেই বলতেছো, হ্যাঁ, রাইট? জি নিজে। তারপর ওর আম্মু বলছে যে কথা বলো তোমার ফ্যামিলিতে। তখন আমি সাথে সাথে আমার আব্বুকে ফোন দিই, ফোন দিয়া বলি যে এরকম এরকম আমি একটা মেয়েকে পছন্দ করি, তো বিয়ে করতে চাই। আমার আব্বুকে বলি, তো আব্বু কোনোভাবেই রাজি না যে শহরের বা বাইরের ঢাকার কোনো মেয়ে বিয়ে করাবে না। তখন এটা বলার পরে আমি আম্মুকে বুঝাই যে না আমি ওকে বিয়ে করতে চাই এরকম। তো আম্মু অনেক কষ্ট করে আব্বুকে মানে ম্যানেজ করে, যে বলে আচ্ছা ঠিক আছে। পরে আম্মু মানে ওই মেয়ের সাথে মানে কন্টিনিউ কথা বলে, মানে আমার ফ্যামিলির সবাই, আমার ছোট বোন বা আমার ফ্যামিলির সবাই, আমরা সবাই কথা বলি। মানে তখন ঈদের কিছুদিন আগে বাকি ছিল ঈদের, তো ঈদের পরে মানে আমাদের ফ্যামিলি ঢাকায় আসা ওরে আংটি পরায় যাবে, মানে বিয়ে পরে হবে আগে আংটি পরায় যাবে। তো এরকম কথাবার্তা হয়েছিল। তো ঈদের সময় আমার বলে যে তোমার বাড়িতে যাওয়ার দরকার নাই, যেহেতু ঈদের পর দিন তোমার ফ্যামিলি ঢাকায় আসতেছে, তাহলে বাড়িতে যায় কি করবা, ঈদের দিন আমরা ঘুরতে যাবো, ঢাকায় থাকো। তো আমার চিন্তা সমস্যা কি, তো ঈদের পর দিন তো ফ্যামিলি দেশ থেকে আসতেছে, তো আমরা এই জায়গায় থাকি। তো ঈদের আগের দিন রাত্রে আমি মার্কেটে বের হয়েছি, মার্কেটে যাবো। তো আমার কল দিয়ে বলতেছে যে ওর আব্বু নাকি আর পরের দিন সকালে আসবে আমার অফিসে। তো আমি ওরে বললাম যে দেখো তুমি তো জানোই আমি কিসের চাকরি করি, আমি ছোটখাটো জব করি, এটা তুমি জানো। তো সবকিছু জানার পর যেহেতু তুমি মাইনে নিচ্ছ, তাইলে তো এখন যদি তোমার ফ্যামিলি দেখতে আসে, তোমার ফ্যামিলি দেখুক যে আমার দেশে কি আছে ওইটা দেখুক। কিন্তু এখানে তো দেখার কিছু নাই, তাহলে তো তোমার আমার ভালোবাসার কোনো দাম দিল না, তাহলে তো চাকরির দামই দিল। তাই তোমার চেহারা অনেক ভালো বা তুমি ভালো জায়গায় তোমার বিয়ে দিতে পারবো, তাহলে প্রয়োজন ছিল কি আমারে বলা। এটা বলার পর মেয়েটা বলতেছে যে দেখো আমি তো তোমার আগেই বলছি। মেয়েটা আবার বলছিল আমারে যে আমি ফ্যামিলির কথার বাইরে, পরের মেয়েটা, রাইট? মানে ফ্যামিলির কথার বাইরে আমি কিছু করতে পারবো না। মেয়েটা আমাকে আগেই বলছে যে আমার ফ্যামিলি যা করে আমি তাই করবো। পরে ও বলতেছে দেখো যে সব মেয়ের বাপ মাই তো চাই যে তার মেয়েকে একটা ভালো জায়গায় বিয়ে দিক, সবাই তো চাই। আমি কই ঠিক আছে চাই, কিন্তু আমি তো তোমার ভালোবাসি আর তুমি তো জানো যে আমি কি করি, আগেই জানো সবকিছু। পরে মানে মেয়েটা মানতেছি না, মানে মেয়ের বাবা আসবে। তো আমি বলছি তাইলে আর আমার দরকার নাই তো, কারণ আমি এখানে ছোটখাটো চাকরি করি, তোমার জানে, তুমিও জানো, সবাই জানাও। পরে বলতেছে যে না আব্বু বলছে যে আসবে দেখবে তারপর তোমার ফ্যামিলি আসবে। পরে এটা বলার পরে আমি রাগারাগি করে ফোন রাইখা বন্ধ করে দিই। তো ঈদের দিন সকালে আমি কাকরাইল মসজিদে নামাজ পড়ি, সকালে বুড়ে উঠা রাত্রে ফোন বন্ধ করে রাখি। তো সকালে আমি কোনো হোটেল ছিল না খোলা, তো আমরা যে জায়গায় খাইতাম উনিও দেশে চলে গেছিল মহিলা, তো খাইতে অনেক দূরে হাইটা যাইতে হয়েছে, সেগুন বাগিচা হাইটে গেছি। গিয়া খাইতে বসছি, এইমাত্র কল দিছে, ফোন খোলার পর কল দিয়ে বলতেছে যে আমি কি করি। পরে বলতেছে যে আমি খাইতে আসছি। পরে বলতেছে যে কালকে থেকে কল দিতেছি, ফোন বন্ধ কেন। শর্ট ভেরি শর্ট, এখন শর্ট করতে হবে এর কিন্তু। চেয়ে থেকে ইম্পর্টেন্ট গল্প আছে? হ্যাঁ, এর চাইতে ইম্পর্টেন্ট গল্প আছে। সো আমরা কিন্তু ওখানে যাবো, আপনার কিন্তু আর সময় নেই, আপনি কিন্তু 20 থেকে 25 মিনিট পাবেন, 20 মিনিট পাবেন ম্যাক্স। আমি তো এমনি ঝটপট। আরেকটু হলে প্যাস খেয়ে যেতাম রাস্তাঘাটে, যেভাবে গল্প শুনতেছি, বাট এর চাইতে যদি ডিপ থাকে ওখানে চলে যায়। Where is it? হ্যাঁ। পরে সূর্য। পরে যখন বলতেছে যে আর বিয়ে হবে না, মানে ও চাইতেছে না যে আমাদের ফ্যামিলি। পরে আমি ওর আম্মুরে কল দিলাম। তোদেরকে রিউনিয়ন করবো খুব শীঘ্রই এখানে এখানে। ওকে, না না বলছি আজকে টুডে। করবো, এতখানি প্যাসেঞ্জার আমি জানতাম না, বিলিভ মি। আচ্ছা আবার ওই গেস্টের মতো না। ওকে, তারপর? হ্যাঁ, তারপর পরে ওর আম্মুরে আমি ফোন দিয়ে বললাম যে ঠিক আছে আপনারা যদি না চান তাহলে বলেন যে আপনার মেয়ে বিয়ে দিবেন না, এরকম বলার কি আছে, আশ্বাস দেওয়ার কি আছে। তারপর মেয়ের আম্মু বলতেছে যে দেখো বাবা ও ইন্টারটা কমপ্লিট করুক আর তুমি আর একটু ভালো পজিশনে যাও, তখন দেখা যাইব। তো তখন আমি বুঝতে পারছি যে মানে ওনারা রাজি না। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। এটা বলার পর ফোন কাটাইছি, ফোন কাটে দিয়ে দেশে চলে গেছি। ওই দিনই দেশে চলে গেছি, ঈদের দিনই দেশে চলে গেছি। আবার আমার আম্মু অসুস্থ ছিল, তো আমি দেশে চলে গেছি। দেশে চলে যাওয়ার পর মানে টোটালি ওর সাথে আর যোগাযোগ করি নাই। তো আমার মন খারাপ ছিল মানে প্রচুর পরিমাণে। পরে আমার একটা ফ্রেন্ড এই জায়গারই, আবার পল্টনের একটা ফ্রেন্ড, তো সবকিছু দেখছে। তো ও আবার মানে আমার এই যে প্রথম বিয়ে করছি ওয়াইফ, মানে ওর আমার নাম্বারটা দিছে, মানে আমার সান্ত্বনা দেওয়ার জন্য, মানে আমার নাম্বারটা ওকে দিছে সাপোর্টিং রোল প্লে হ্যাঁ, করার হ্যাঁ। জন্য আর কি। হ্যাঁ, তো সান্ত্বনা দেওয়ার, কিন্তু মানে মেয়েটা আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন দিছে। জাস্ট 1-2 দিন কথা বলতে বলতে মানে ওর সাথে একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সম্পর্ক যাওয়ার ফার্স্ট টাইম ওর সাথে দেখা করি রমনা পার্কে।
ফার্স্ট টাইম দেখা করি, হুম দেখা করার প্রায় 3-4 দিন পরেই মানে আমি মানে সিদ্ধান্ত নেই যে ওরে বিয়ে করবো। না, বিফোর দিস ম্যারেজ তার একটা আগে মেয়ের যেটা সাথে ছিল। হ্যাঁ ফিজিক্যাল রিলেশন ছিল, মানে সে ইন্টিমেট ছিল, বাট দিস ইজ হিজ ফার্স্ট ম্যারেজ। ওকে, তারপর যে আমি মানে ডিসিশন নেই যে ওরে বিয়ে করবো, কিন্তু এই জায়গায় কোথায় করবো, ঢাকায় তো করতে গেলে কোনো বিপদে পড়তে পারি। তো আমি কি করলাম, ওকে নিয়ে আর আমার ওই ফ্রেন্ডটাকে নিয়ে, যে ফ্রেন্ডটার নাম্বার দিছিল ওই ফ্রেন্ডটাকে নিয়ে মানে একবারে আমি দেশে চলে যাই, বিয়ে না করে এই দেশে চলে যাই মেয়েটাকে নিয়ে। একদম আপনার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতে চলে যায়। আমার বাড়িতে চলে যাওয়ার পর আমার মানে আম্মুর সাথে আবার আব্বুর ঝগড়া ছিল। তো আমার আম্মু ছিল নানুর বাড়িতেই ছিল, তো আব্বু আমাদের বাড়িতে ছিল নানুর বাড়িতে। আমি গিয়ে নানুর বাড়িতে উঠি, মেয়ে নিয়ে নানুর বাড়িতে উঠি। ওঠার পর আব্বু কিভাবে খবর পেলো যে আমি নাকি বিয়ে করে বউ নিয়ে নানুর বাড়িতে গিয়ে উঠছি। তো আমি তো বিয়ে করি নাই, কিন্তু নিয়ে গেছি। তো আব্বু আবার মানে অনেক মানে এলাকার চেয়ারম্যানের কল দিছে যে কইতে মেয়ে ধরে নিয়ে আসছি, এসে অনেক কিছু আমার আর কি বলার জন্য। আচ্ছা, তো ফাইনালি আপনারা বিয়েটা করলেন? হ্যাঁ, বিয়ে করলাম। ফাইনালি আপনারা বিয়েটা করলেন। হ্যাঁ, এবার আগে বাড়েন। বিয়ে করার বিয়েটা আমি ধরেন করাই দিলাম যে আপনারা ফাইনালি বিয়েটা করছেন, তারপরে বাড়েন, বিকজ দেয়ার ইজ আ লট টু লিসেন। সো তাড়াতাড়ি। আচ্ছা, তারপর কি বিয়েটা করাই দিল শান্তু? তারপর বিয়ের পর মানে বিয়ের কিছুদিন পর মানে ওর আচ্ছা, সাথে তো আমার চশমার সম্পর্ক- পিছনে লাগছে মানুষ, চশমাটা সুন্দর, এটা বলে দে। হ্যাঁ, আমি দেখতে পাইছি সুন্দর, এটা বলে দে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা হ্যাঁ, গুরু তারপর? বলেনি। গুরু বলবে কি? গুরু তো আজকে মানে মানে ধরেন মানে কি বলবো, মানে ধরেন প্রেশিয়াস জিনিস যত আসতে থাকে জীবনে, যত আসতে থাকে, তারপর তো একটা সময় পরে প্রেশিয়াস কে আর প্রেশিয়াস লাগে না, ইউ নো। তো আমার সাথে বারিশ ছিল, ডিড ইউ গেট দ্যাট? আমার সাথে বারিশ ছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম। আমি বলি যে এটা ঠিক যে কিছু মানুষ দমকা হওয়ার মতো দিয়ে যায়, বাট কিছু মানুষের দিকে তাকিয়ে থাকতে সারা জীবন মন চায়। হায় 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 হায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমরা এগুলো আজকে শুনবো সারা রাত, তারপরে আমরা গল্পে যাই। তারপর বিয়ের কিছুদিন মানে সম্পর্ক ভালো ছিল, ফ্যামিলির সাথে সবার সাথে সম্পর্ক ভালো ছিল। আমার ওয়াইফের সম্পর্ক সবাই মানে খুব আদর করতো। কিন্তু কিছুদিন যাওয়ার পর মানে ফ্যামিলিগত ভাবে ওকে কেউ দেখতে পারতো না, বা যখন মানে বিয়েটা হয়েছিল তখন ফ্যামিলির সবার মতামত ছিল? হ্যাঁ, প্রথম বিয়েতে। অবস্থায় ছিল না, আমার বাবার ছিল না, পরে পরবর্তীতে সবাই মেনে হ্যাঁ। নেয়। আচ্ছা, তারপর? মেনে নেওয়ার পরে তো আমি বাড়িতে নিয়ে আসি আমার বউকে। বাড়িতে নিয়ে আসার পর মানে কিছুদিন মাস তিনেক ভালো ছিল। মাস তিনেক ভালোর পরে মানে কারোর সাথে ও মিলতে পারতো না, কারণ ওর ঢাকায় ছিল, ওর বাড়ি ছিল ঢাকা, তো মিলতে পারতো না। তো আমি যতটুকু সাপোর্ট করার ওরে সবসময় করতাম, যতটুকু পারতাম ততটুকুই করতাম। তো তখন আমার পরিস্থিতি ওইরকম ভালো ছিল না, টাকা পয়সা বা নিজের যা ইনকাম করতাম কোন রকম চলতো। আর আমার ওই যে একটা ফুফা ছিল, মানে উনি সাপোর্ট করতো সব সময়। তো তখন মানে কিছুদিন পরে যখন আমার মানে আমরা বুঝতে পারি যে আমার সন্তান হবে, তখন আমি চাচ্ছিলাম না যে সন্তানটা নিতে চাচ্ছিলাম না, কারণ তখন পরিস্থিতি ওইরকম ছিল না, ভালো ছিল না। তো মানে ও চলে যায় ওর দাদির বাড়িতে, আমার ওয়াইফ ওদের বাড়িতে যাওয়ার পরে মানে ও ওইখানে থেকে মানে সন্তানটা নষ্ট করব না এরকম চিন্তা ভাবনা করে। ও ভাবতেছে যে ওকে আমি মানে রাখবো না, এই কারণে। একটা ছোট্ট টেক্সট পড়ি। এই মাত্র আমার প্রিয় মানুষটা আমাকে ছেড়ে চলে গেল, আমি কি করব বুঝতে পারছি না গুরু। ওখানে আবার সৌরভ আহমেদ গিয়ে লেখছে কংগ্রাচুলেশনস। আর এইভাবে ছাড়ে কি মানে হঠাৎ করে হয়তো বলে দিছে উই আর ডান মিন্স ডান। তাতে ডিসাইড হয়ে গেল। হ্যাঁ, এই মাত্র ঘটনার সাথে কি হয়, এই মাত্র ভূমিকম্প হলো, এই মাত্র ঝড় উঠলো, Right. এই মাত্র বাথরুমের বেগ পাইলো, এই মাত্র আমি পাগল, কিন্তু এই মাত্র ছেড়ে যায় কেমনে? ওকে, তারপর মানে ওদের দাদির বাড়িতে গিয়ে বলে যে যে সন্তান নষ্ট করা যাবে না, মানে ও ভাবতেছে যে ওকে রাখবো না, এই কারণে আমি এটার জন্য, হ্যাঁ। সন্তান নিতে চাইছি না। খুব স্বাভাবিক। পরে ও ওই জায়গায় ছিল প্রায় 3 মাসের মতো ওই জায়গায় ছিল। তখন আমি বললাম যে ঠিক আছে যাও হবে, ঠিক আছে তুমি বাসায় চলে আসো। পরে ওর বাড়ি থেকে লোক নিয়ে চলে গেছে আমাদের দেশে, নিয়ে রাইখা আসছে। তো আমি আমার ফ্যামিলির সাথে তো মিলতে পারি না, তো আমি ওকে নিয়ে আলাদা হয়ে যাই, মানে ফ্যামিলিগতভাবে আমাকে আলাদা করে দেয়। তো তখন আমাদের রুমও কিন্তু একটাই ছিল, ওই একটা রুমই ছিল, একটা রুমে মানে মাঝ বরাবর পার্টিশন ছিল, ওরা ওই পাশে থাকতো আমরা এই পাশে থাকতাম, এরকম অবস্থা ছিল। তখন যখন ওদের সাথে কাছ থেকে আলাদা হয়ে যায় তখন তার এই রুমে থাকা যাবে না, তখন আমি আমার দাদার ঘরে চলে যাই, দাদার ঘরে থাকি, দাদার ঘরে সবকিছু করি। তো আমার সন্তান হওয়ার সময় মানে ওই সময় করোনা ছিল,
তো ওই সময় টাকা পয়সার খুব ইয়া ছিল। এগুলো শর্ট করে যায়। হ্যাঁ। হ্যাঁ। এবার শুধু আমরা ভুলগুলা শুনবো, কোথায় আপনার ভুল কি কি ভুল হয়েছে। করছিস? ঠিক আছে, কি কি আর ভুল, আরেকটা যেহেতু জিনিস আপনি আমি বলতে শুধু কাছে চাচ্ছেন। চাইবো যে একটু দেরি হয়েছে, ঠিক আছে, বাট তোর নাম কি? আলামিন। আলামিন, বরাবরই কিন্তু এরকম স্বাস্থ্য তোর আমার মতো আগে আমি এরকমই ছিলাম। হ্যাঁ, সব সময়। কি সুন্দর মিষ্টি করে হাসি, মানে এরকমই তুই আলামিন? ওকে ওকে, সো আচ্ছা, বাট এই যে জামাটা পরছিস তুই, সেটা কি পরার পর সেলাই করছিস না সেলাই করে পরেছিলি? না, পরার পর সেলাই করছি। এর জন্য ফিটিং হয়েছে ভালো। পরার পর সেলাই করছে। পয়রা দেখে, আচ্ছা। পয়রা দেখে পরে সেলাই করছি। আরেকটা জিনিস তোকে বলতে চাই, কি? আমি যেটা অন এয়ারে শুনতেছিলাম, কি? প্রোগ্রাম থেকে একটু বাইরে যাচ্ছি তোর পারমিশন নিয়ে, যেহেতু কন্ট্রোল তো তোর হাতে। তুই বলছিলি যে এখানে হান্ড্রেডস অফ প্রবলেম আমরা রিজলভ করেছি, Yeah, জোড়া মানে অজোড়া সম্পর্কে জোড়া লাগিয়েছি, yeah. অনেক সমস্যা ছিল সেগুলোকে সেটেল ডাউন করেছি। তুই কি জানিস যে একটা মানুষ চেষ্টা করেছিল এই জিনিসটাকে সেটেল ডাউন করতে, কিন্তু বাংলাদেশের সবচেয়ে বিচ্ছিরি ঘটনায় পরিণত হয়েছে। এবং দ্যাট পার্টিকুলার পার্সন একটা পোস্ট দিয়েছে যে আমি প্রথম এই ধরনের একটা ঘটনা সেটেল ডাউন করার চেষ্টা করেছে। সেটেল ডাউন বলতে এই না, ওখানে সুযোগই নাই অমুকের বউ তমকের স্বামীকে সেটেল ডাউন করবে, বাট সুযোগ ছিল বাচ্চাকে ঘিরে একটা কানেক্টিভিটি তৈরি করবে, যাতে করে বাচ্চাটা অন্তত তার আইডেন্টিটি নিয়ে বড় হতে পারে। সেই ছেলেটির বদান্যতা এবং মহানুভবতা যে সেই ছেলেটি অ্যাকনলেজ করেছে যে আমার এই ধরনের অ্যাটেম্প নেওয়া ঠিক হয়নি, বাট যারা করতে পারে, বাট যারা করে, যাদের কারণে এই ডিভোর্সের পরেও বাচ্চাগুলো কানেক্টিভিটির মধ্যে থাকে বা প্রবলেম হলে সলভ করে দিতে পারে পারিবারিক সমস্যাগুলো, তাদেরকে আমি সত্যি কৃতজ্ঞতা জানাই, কারণ আমার দ্বারা প্রথম অ্যাটেম্প নিলাম এবং আমি সফল হতে পারিনি। আর তুই বলছিলি যে হান্ড্রেডস অফ ঘটনার সাক্ষী হয়েছে ঢাকা এফএম। অ্যাবসলিউটলি, আমাদের এই লাইফ থেকে এরকম অনেক হয়েছে। আমি জানি না এর আগে কি হয়েছে, বাট আমি যবে থেকে এই শোয়ের সাথে আছি, তো আমি দেখেছি নিজের আমি চোখে কিন্তু তোর এই এরকম কথা অনেক। শোনার পর খুব ইন্সপায়ার হয়েছে এবং সেই জন্য এই কথাটাকে মাথা রেখে বলেছিলাম যে আমি পারফর্মার না, ম্যাজিক ক্রিয়েট করি। আচ্ছা, তোর নিকনেমটা তো বললি না তুই? আলামিন। আলামিন। আলামিন, বল তোর বাকি গল্প। তারপর আমার সন্তান হবে করোনার সময়, তখন আমার হাতে টাকা পয়সা ছিল না। তো আমার এক বড় ভাই ছিল, দুলাভাই, ফুফাতো বোনের জামাই। তো ওনাকে ফোন দিলাম যে ভাই এমন এমন সমস্যা। পরে ভাই আমাকে 15,000 টাকা দিছিল। তখনকার 15,000 টাকা দিছিল। আর মানে আমার ওয়াইফের দাদি দিছিল 5,000 টাকা, আর নানি শাশুড়ি দিছিল 5,000 টাকা। তো মোট 27,000 টাকা খরচ শান্ত হয়েছিল। কিউটের ডাব্বা। তো তুই কিন্তু ডিফারেন্ট, তুই আসলে ডিফারেন্ট, অনেক অ্যাট্রাকটিভ বটে। But sometimes I feel like I'm not the sexiest one, you know. তারপরেই আমার মনে হয় I'm the cutest one, you know. নো, বাট ডিফারেন্ট ইন আদার সেন্স, যে তুই জিনিসটা বললি ওইটাই হচ্ছে মেন ব্যাপার। এবং ওই ঘটনাটা ট্রিগার করে তোর নাকফুল আর তোর অ্যাটিটিউড। পরে 27,000 টাকা খরচ হয়েছিল। ওই ঘটনাটা কেন ইম্পর্টেন্ট জানিস? যে আগে যার সাথে পুতু করতেছিল, যাই করেছে তার করেছে, বাট ওই জিনিসটা যদি একটু বেশি বেশি থাকতো ওখান থেকে বের হতে পারতো না। এটা এমন পুরুষের মধ্যে মাদকতা তৈরি করে যেখান থেকে কেউ আর বের হতে পারে না। পারে না। হ্যাঁ, তারপর মূল গল্পে হ্যাঁ, আলামিন, তোকে আমি বলতেছি যে তুই যা যা ভুল করেছিস সরাসরি ওই কথায় চলে আয়। তারপর মানে আমার সন্তান হওয়ার সময় মানে ওরা দিছিল টাকা পয়সা, তো ছেলে হইলো, তো খুশি, সবাই খুশি। ছেলে হওয়ার পর আমার আবার পজিশন খুব ভালো হয়েছিল, মানে যে কোনো ভাবে ভালো হয়েছিল বলতে আমি অনলাইনে খেলাধুলা করতাম তখন। তুই তো জুয়াড়িও হ্যাঁ, বটে। অনলাইনে। তুই কি আমি বলে দিই, তুই যে নিজে থেকে বলতেছিস তুই জুয়াড়িও বটে, তুই মেয়েদেরকে হৃদয় নিয়ে চুরি করে শান্তি পাস, এটাও বটে, এবং নেশাখোরও বটে। পরে তাহলে ঠিক না বে ঠিক? হ্যাঁ ছিল, কিন্তু এখন নাই। আচ্ছা, আন্ডারস্ট্যান্ড, বাট ঠিক তো। তারপর বল। তারপর যখন মানে কিছু অনেক টাকা আমি ইনকাম করি কিছুদিনের মধ্যেই, আবার আমার ভাইও অনেক টাকা দেয়। দুলাভাই বললাম, উনি 2 লাখ টাকা আমাকে দেয় যে তুই ভালোভাবে ব্যবসা কর, বড় করে দোকান কর। তখন আমি দোকান দিই, 2 লাখ টাকা খরচ করে মুদির দোকান দিই। তো দোকান দেওয়ার পর ভালোই ছিল, কিন্তু আমার ওয়াইফ আরেকটা ছেলের সাথে সম্পর্কে ছিল, সেটা আমি কি জানতাম ইন না। দ্য মিনওয়াইল আপনার ওয়াইফ আবার আরেকজনের হ্যাঁ, সাথে সম্পর্ক। আমার ছেলে হওয়ার পরও 7 দিনের ছেলে রাইখা ও চলে গেছিল। এটাই হচ্ছে বদদোয়া। একটা মেয়ে বলেছিল না যে তোর জি। জীবনে আসলে কি তুই কখনো সুখী হতে পারবি। হ্যাঁ, এই তো। তারপর মানে 7 দিনের ছেলে রাইখা ও চলে গেছিল। চলে যাওয়ার পরে কিছুদিন পরে মানে 7 দিন পরে আবার ওর ফ্যামিলি থেকে, আমি সংক্ষেপে বলতেছি, হ্যাঁ, Yeah, সংক্ষেপেই please. বলেন।
পরে Because আর টাইম নেই আমাদের। আইনাম, পরে ওদের ফ্যামিলি থেকে বলা হয়েছে যে আনার জন্য, পরে নিয়ে আসছে। লাচু প্রসেন্স লিখেছেন আলামিন চাইপে যা, আর বলিস না, বিশ্বাস মানুষ পরিচিত? বিশ্বাস মানুষ লিখেছেন ইউ আর সাচ আ প্লে বয়। কি করবি তুই, বলেই যাবি নাকি ওর কথা শুনবি? যেহেতু বন্ধু, কি করবি? বলতে সব বলে দিবি? হ্যাঁ, আচ্ছা তাহলে আরো শর্ট আচ্ছা, করে বল, বলতে হবে। সব বলে দে। হ্যাঁ। আর পরে- সব বলে দিবে, এই একটা ছেলে প্রথম সোশ্যাল প্ল্যাটফর্মে সব বলে দিবে। এবারটা তোর ক্ষতি হবে, তাও তো বলে দিবি সব। হোক, যা নে বলে দে, হোক। যা আবার হোক, বলে দে। তারপর বাট আমি কি প্রমোট করতেছি তোকে বলার জন্য? আমি তো ছিলামই না। না তারপর মানে ওদের ফ্যামিলি থেকে আবার নিয়ে আসে, নিয়ে এসে বলে যে এরকম বলার কখনো করবে না, যা করছে করছে। পরে অনেক কিছু হওয়ার পরে মাইনে নিছি সবকিছু, কারণ মাইনে নিছি একটাই কারণে যে ছেলে হয়ে গেছে, এখন যা ভুল করার তো আগেই করছি, এখন আর এগুলা ভাববে কি হবে। আর ফ্যামিলির উপরও কিছু বলতে পারি না, কারণ ফ্যামিলি নিজ ইচ্ছাকৃত ভাবে বিয়ে শাদী করাই নাই, নিজের বিয়ে নিজেই করছি, তো কাউরে কি বলবো, তো নিজে যত কষ্ট হোক মাইনে নিতাম। কিন্তু কিছুদিন যাওয়ার পর মানে ওর সাথে আর মানে মিলতেছেই না সংসার করা, মানে যাই ঝামেলা একটার পর একটা সৃষ্টি হইতেছে। তখন মানে ও যখন আরেকটা ছেলের সাথে কথা বলতো আমি জানতাম না, তখন যখন মানে ও আমার ফোন দিয়েই কথা বলতো, যখন জানতে পারি তখন আমি মানে ওকে ডিভোর্স দিয়ে দিব এরকম সিদ্ধান্ত নিছি। নেওয়ার পরে আমি মানে মোবাইল থেকে মানে ওকে একটা খালি স্ট্যাম্প নিয়ে বলি যে ওকে সিগনেচার করতে, আচ্ছা যে পুরো একদম খালি একটা স্ট্যাম্প, হ্যাঁ, বিকজ আপনার হয়তো প্ল্যান ছিল যে যে আপনি এটার মধ্যে ডিভোর্স লেটার লিখে ওকে পাঠাই পাঠিয়ে দিবেন, দিব। ওর- এরকম। ও যাতে না জানে, হ্যাঁ, ওকে না ওরকম, জানায়। ওরকম। আচ্ছা এটা তো- একটা অন্যায়। হ্যাঁ তখন আমি মানে খালি স্ট্যাম্প নিয়ে ওকে বলি যে আমি একটা ব্যবসার কাজে টাকা আনবো, তো তোমার সিগনেচার লাগবে, ওরকম বলি। বলার পরে মেয়েটা সিগনেচার করবে, আমার ওয়াইফ সিগনেচার করতে যাবে, ওই সময় আমার আব্বা চলে আসে ঘরের ভিতর। চলে আসে বলে আমার ওয়াইফ একটা গালি দিয়ে বলতেছে যে তুই কিসে সিগনেচার করতেছ, যে তুই যা সিগনেচার করছো এটা তো তোরে রাখবো না, এরকম। তো এটা বলার পরে মানে আব্বা আমার আবার দাও নিয়ে বেরোইছে যে তোরে আর রাখবো না, না, উচিত তুই- না তোকে। হ্যাঁ তুই এরকম করাস তোরে আর রাখবো না, এটা বলতেছে। তখন আমি ও বাসা থেকে রাগ করে বেরিয়ে গেছি, সাথে সাথে বেরিয়ে ঢাকায় চলে আসছি, ওই দিনই ঢাকায় চলে আসছি। তো আমার ওয়াইফও আবার মানে ওদের বাড়িতে চলে গেছে ছেলে নিয়ে। তো এভাবে প্রায় 1-1.5 বছর মানে ওদের সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, আমার ওয়াইফের সাথে বা কারোর সাথে আমার যোগাযোগ ছিল না। আমি ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি সবার কাছ দিয়েই, মানে ওদের আত্মীয় স্বজন, কিন্তু যার সাথে দিয়ে আমি যোগাযোগ করি ওকে মানে অনেক কিছু বলে যে আমার সাথে যাতে কোনো কন্ট্যাক্ট না করে বা এরকম বলে, আমার কোনো যোগাযোগ দিবে না। কিন্তু আমার ফ্যামিলি মানে মাঝে মধ্যে যায়, কথা বলে সবার সাথে, প্রায় এমনি ওদের যদি আসতে বলে আর আসবে না। আমার ফ্যামিলি থেকে অনেকবার লোক পাঠাইছি, মানে ও আসবে না, মানে আপনি আপনার জায়গা থেকে সমস্তটা চেষ্টা করেছেন। চেষ্টা করছি। ওকে অনেক ফোন দিয়ে বুঝাইছি যে যা হয়েছে আসো, হয়েছে, চলে এখন চলে আসো, কিন্তু ও আসবে না। ও আসবে না, আমি কইতে না আসলে তাহলে কিভাবে এটা শেষ করবা, শেষ করে দেও, মানে ও শেষও করবে না সম্পর্ক, আসবেও না, ও বলতেছে। তো অনেকদিন যাওয়ার পর প্রায় 1.5 বছর এভাবে গেছে। যাওয়ার পর আমি আবার দেশে, ঢাকা থেকে আবার দেশে যাই। দেশে যাওয়ার পরে ওকে কল করি যে আসো, তুমি আসো, ও বলতেছে আসবে না। তো ও বলতেছে যে আমি বললাম যে তুমি যদি না আসো আমি আবার বিয়ে করব, ওরে বলতেছি। আমার ফ্যামিলি থেকে আব্বুরে দিয়েও আমি বলাইছি, আমার আব্বুও নিজে ফোন দিয়ে বলছে যে তুমি আসো, না আসলে আমরা সন্তানদের আবার বিয়ে করাম। বলতেছে যে আচ্ছা ঠিক আছে বিয়ে করায় ফেলে। তো তারপর আমি আবার ওই একটা মেয়ের সাথে কথা বলতাম, ওই মেয়ের সাথে মানে পরিচিত ছিল, মানে তুই মোটামুটি একটা অল্টারনেটিভ রাখতেছি, একজনের সাথে কথা আরেকজনের সাথে হ্যাঁ হ্যাঁ বলতেছিস। কথা বলতে। যাতে করে এখানে প্যাচ লাগলে যেন আরেক জায়গায় হাত ধরে ফেলতে পারিস। হ্যাঁ পরে আমি মানে ওই মেয়ের সাথে কথা বলতাম, ওই মেয়ের সাথে মানে ওই মেয়েকে বিয়ে করি আবার, মানে ফ্যামিলিগত ভাবে বিয়ে করি। আমার আম্মু জানতো, আব্বু বিয়ে মানে- দুইটা হলো হ্যাঁ আর প্রেম ছিল একটা আগে। হ্যাঁ এবং ওই আগের বউটাকে কিন্তু সে ডিভোর্স দেয়, ডিভোর্স দেয় নেই, তার সাথে কিন্তু তার ডিভোর্স হয়নি, তাকে যাক, আনার তারপর চেষ্টা দুইটা বিয়ে করেছে। হলো, কয় বছর বয়স ওই পর্যন্ত? তখন আমার বয়স ছিল 24 বছর। 24 পর্যন্ত দুইটা বিয়ে, আগে হচ্ছে আরেকটা প্রেম, তাই না? হ্যাঁ। আর এদিক ওদিক তো ফুসকি মারছুসি। ওকে, তারপর বিয়ে করলাম, বিয়ে করার পর পঙ্কজ কুমার রয় লিখেছেন সব হলো ওই মেয়েটার অভিশাপ। আগে শুনি আমরা, তারপর এরপর মানে বিয়ে করলাম। বিয়ের পর মানে আমার ফ্যামিলি থেকে এমনিতে তো মানে ওকেও সবাই সাপোর্ট করতো, কিছুদিন সাপোর্ট করার পর মানে ওর সাথেও মিল হয় না। তখন আবার মানে ওই মেয়েটা ভালো হয়ে গেছে, আমার আগের ওয়েবটা ওদের কাছে ভালো হয়ে গেছে। ও কিন্তু আমি যে দ্বিতীয় বিয়ে করি, ও কিন্তু মানে ও জানতো না যে আমার সন্তান আছে,
বউ আছে। আপনি ওকেও মিথ্যা কথা বলেছেন? হ্যাঁ, আহা, কিন্তু জানতো না। কিন্তু মানে ওকে বিয়ের পর ও জানছে, জানার পরে ও সবকিছু মাইনে নিছে বা এরকম। মুমিন শাকিল লিখেছেন, ছোট্ট একটা জীবনে অনেক কিছু করে ফেলছিস আলামিন। পরে মাইনে নেওয়ার পরে মানে ওকে নিয়ে ভালোই আসছিলাম। ভালোই থাকা অবস্থায় মানে ফ্যামিলিতে গেছি, ফ্যামিলিতে সবার সাথেই থাকতো। কিন্তু থাকার পর আমার ছোট বোন আছে, ছোট বোন মানে একটা অন্যায় করছে, করার পরে আমার মানে সেকেন্ড ওয়াইফ মানে বইলা ফেলছে যে উচিত কথা, এরকম একটা কথা বইলা ফেলছে যে তুমি ভুল করছো দেখি তো মানুষ তোমার নামে বিচার দেয়। তো এটা বলার পরে মানে আমি আবার আমার ওয়াইফকে গিয়ে সাথে সাথে আম্মুর সামনে আমি থাপ্পড় মারছি যে যাই হোক আমার ফ্যামিলিতে তুমি বলার কে, এটা আমরা বুঝবো। এটা বলার পরও মানে আমার আম্মুর কথা হলো যে আমার ছোট বোনের কেন কথা বলবে আমার ওয়াইফ। আমি শাসন করছি সাথে সাথে, এরপরও হয় নাই, মানে আমার আম্মুরও হয় নাই। তো এরপর থেকে আমার মানে সেকেন্ড ওয়াইফের সাথেও মানে মিলে না। হ্যাঁ, তখন সেকেন্ড ওয়াইফের সাথে মিলে না, আমার আগের ওয়াইফের সাথে মিলে। ওদের সাথে কন্ট্যাক্ট করে, যোগাযোগ করে বা সবসময় কথা বলে যে আসার জন্য। তো আমি ঈদের সময় বাড়িতে ছিলাম, ওকে নিয়ে ওই ঈদের সময় বাড়িতে ছিলাম, তখন ওরে ফোন দিয়ে আমার আগের ওয়াইফটা আমার আম্মু ফোন দিয়া বলতেছে যে আলামিন তো বউ নিয়ে বাড়িতে আইসে, তুই আইসা মানে ওর নামে মামলা কর। সুজন সিংহ লিখেছেন, শেষ মুহূর্তে অনেক কষ্টে ভুগতে হবে আলামিনকে। তখন বলতেছে যে তুই আইসা মানে মামলা কর, যা লাগে আমরা বুঝবো। আমার আম্মু আর ছোট বোন বলতেছে। তখন মানে আমার প্রচুর কষ্ট হয়েছে যে আমার নিজের আম্মু ছোট বোন এভাবে মানে বলে। তো আমি ওদের সাথে রাগারাগি করি, প্রচুর পরিমাণে রাগারাগি করি। ওদের সাথে মানে প্রায় রাগারাগি করার পর ওরা আবার এই দেশ থেকে মানে ঢাকা থেকে দেশে যায় ওরা আমার নামে দরবার জমা আমার সেকেন্ড ওয়াইফকে মারতে যায়, মানে মারেও আমার আগের ওয়াইফ, কারণ ওরা ছিল পাশে, ওরা সবাই সাপোর্ট করছে, সেকেন্ড ওয়াইফকে মারে। তো আমি আবার বাসায় আইসা দেখা আমি আবার মারতে যাই ওদেরকে। যাওয়ার পর মানে ওরা সবাই আমাকে মানে অনেক করে যে তুই এত কিছু করার পরও যে মাইনে নিছে, এগুলোই অনেক কিছু মানে সবাই। পরে এলাকার সব মানুষ দলা করছে। আর কি বিয়ে করেছিস, আর কোনো মেয়ের সাথে সম্পর্ক করেছিস এরপরে? না। কি অবস্থা বর্তমানে চলে? হ্যাঁ, বর্তমানে ভালো আছে। কার সাথে? আমার সেকেন্ড ওয়াইফের সাথে আছে। এমনকি ফার্স্ট ওয়াইফকে আপনি মেনে নেবেন না? আমি আমার সন্তানের তো কাছে যাই, কিন্তু ওরা আমার সাথে কথা বলতে দেয় না। তোর কি মনে হয় বলা উচিত ছিল তোর সাথে কথা? তোর সাথে কি বলা উচিত ছিল কথা আলামিন? ভুল আমি করছি, কিন্তু ও তো ভুল করছে। কি ভুল? ও তো আমার কাছে থেকে অন্য ছেলের সাথে কথা বলছে। ট্রু। তখন যদি অন্য ছেলের সাথে কথা না বলতো তাহলে তো আমি আরো এরকম হইতো না। এখন ভালো আছিস? হ্যাঁ, ভালো আছি আমি। কয়টা বাচ্চা তোর এই সংসারে? না, এখন কোনো সন্তান নেই। বয়স কত তোর? বর্তমান বয়স 28। এই 27-28-এ এতগুলো মেয়ের সাথে সম্পর্ক, এত কিছু। আগের মেয়েটার কথা মনে পড়ে? ফার্স্ট যার সাথে সম্পর্ক করেছিলি? ভাবি মাঝে মধ্যে যে হয়তো। বিয়ে করিসনি কিন্তু, অনেক ইন্টিমেট ছিলি তোরা। ভাবি মেয়েটা একটু পরেশগার টাইপের ছিল, রাইট? যেটা তুই বলছিলি নাকি? না ভুল বলছি? না, জি না, ওই প্রথম না যে মেয়েটা প্রেগন্যান্ট ছিল। না ওইটা পরে ছিল। আচ্ছা, যে তোকে অভিশাপ দিয়েছে সেই মেয়েটি কে? ওই মেয়েটি। ওটা কি ফার্স্ট না সেকেন্ড? ফার্স্ট। সো ওই মেয়েটার কথা মনে পড়ে কি? হ্যাঁ, মাঝে মধ্যে ভাবি যে হয়তো বা ওই মেয়েটি বলেছিল যে আমি জীবনে কখনো সুখী হতে পারবো না। আলামিন, এটা একটা অভ্যস্ততার মতো। তিনটার সাথে কিন্তু বৈধভাবে বা অবৈধভাবে সম্পর্ক করেছে, একজনের সাথে প্রেমের কারণে আর দুজনের সাথে বিয়ের কারণে। কিন্তু আমি জানি এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যাদের ব্রেনের মধ্যে সবসময় ব্লিঙ্ক করতে থাকে একটাই শব্দ। পৃথিবীর মধ্যে একটা শব্দ আছে, পৃথিবীর মধ্যে একটা জিনিস এক্সিস্ট করে, তার নাম সেক্স। তো এটা দ্বারা চরমভাবে প্রভাবিত, এটা একটা রোগের পর্যায়ে চলে গেছিল তোর জীবনে, রাইট অর রং? রাইট। এবং এই তিনটা মেয়ে কিন্তু না, আরো বহু মানুষকে এদিক ওদিক দিয়ে তুই সাইজ করছিস, রাইট অর রং? রাইট। খুবই আস্তে বললি। তার চাইতে আফসোসের কথা যে আমাদের পুরুষ হচ্ছে একটু বেন্না প্রজাতির প্রাণী, বা একটু চুতিয়া টাইপ প্রাণী, বা কুত্তা টাইপ।
আমরা বলতে পারি না এই কথাগুলো, তুই শালা কেমনে সাহস করলি লাখো মানুষের সামনে এই কথা বলার? তোর কি মনে হচ্ছে যে লবগুরুর কারণে সামনে এসে কথা বললে সব তো তোর পাপ মোচন হয়ে যাবে? জি না। তাহলে বললি কেন? লোকে যে খারাপ ভাবে দেখবে তোকে, তোর সন্তানরা যে তোকে খারাপ ভাবে চিন্তা করবে। বললাম যে কারণে আমার মতো এরকম ভুল আর কেউ না করে। সন্তানরা যে খারাপ ভাবে জানবে। তুই তো শেফাতুল্লাহ বংশধর না যে সরাসরি শেফাতুল্লাহ বলবে যে আমি একটু লুচ্চা টাইপ, আমার ছেলে স্বপ্নিল সেও একটু লুচ্চা টাইপ, আমার ভাই তার বয়স 86 বছর এখনো বিয়ে করতেছে, ও একটু লুচ্চা টাইপ, আমার বাবার কথা বলবো না। বলবো না মানে বোঝাতে চাচ্ছে ও লুচ্চা, বাট বলতেছে না। তো তুই তো ওই প্রজাতির মানুষ না, তাহলে বললি কেন? তোর বাচ্চারা যারা তোর ওরসে জন্ম নিয়েছে তাদের যে কষ্ট হবে, তারা যে ছোট ভাববে যে এই ছেলেটি লাখো মানুষের সামনে স্বীকার করতেছে যে বহু মানুষের সাথে তার সম্পর্ক আছে, সে তো আমার বাপ। যেমন তোর সন্তানের কথা মনে হয় না দ্বিতীয় বইয়ের করে, সেও তো এইভাবেই চিন্তা করবে, রাইট না রং? রাইট। তাহলে বললি যে ভুলগুলো মনে তুই হচ্ছে। কি জানিস যে এরকম আমরা পুরুষের মধ্যে কম বেশি এরকম আছে? আমারও আছে, আমার এত নাই, যাই হোক অনেকেরই আছে। এটা সাহস পাইলাম না বলতে। না বললাম কারণ মানে এরকম কষ্টগুলা বলার মতো আমার কেউ নাই, আমার ফ্যামিলির সবাই থাইকেও আমার পাশে কেউ নাই। আমার মা ছোট বোন আমার মানে একবারে যোগাযোগ করি না। আজকে 8 মাস যাবত আমি যে আমার রোগের কথা বলছি ওখান থেকে বাইরে হতে পারছিস কি? এটা কিন্তু হ্যাঁ, সিরিয়াস রোগ, হ্যাঁ আমি বুঝাতে পারছি? জি পৃথিবীতে এই রোগ যদি কারোর মধ্যে ঢুকে, না তার প্রকৃতি ভাল লাগে, না তার খাবার ভাল লাগে, না তার কোনো সিনেমা ভাল লাগে, না তার খেলা ভাল লাগে, তার ইন্টেনশন একটাই থাকে, ওই জায়গা থেকেই বের হতে পারছস? জি। ইন্টেনশন হচ্ছে নিত্য নতুন মানুষের সাথে ওই সম্পর্কটা তৈরি না করা। আমি বিয়ের পরে মানে অন্য কারোর সাথে এভাবে কখনো কথা বের বলতে হতে পারছিস? হ্যাঁ হ্যাঁ 100 সিএম তাহাজ্জুদ হোসেন লিখেছেন হাসি কান্নার বিরক্তিকর সত্য কাহিনী আলামিনের, শুনেই চলেছি খামখেয়ালি পড়া অগোছালো আলামিনের জীবন কাহিনী, আলামিনকেই বাকিটা জীবন খুবই পোড়াবে, Addiction কি ভুলের পর্যায়ে? মাসুল আলামিনকে প্রতিটা পদে পদে ভোগাবে। এখন কি আছে অ্যাডিকশন? এখন মানে আমি 4 দিন আগে আমার ফুপা মারা গেছিল, তো তো দুঃখে আমি কি খাইছিলি? কিছুই না। অ্যাডিকশন আছে, কোন নেশা না আছে? না কোনো প্রকার নেশা করি লাস্ট কবে করছিলি? আর অনেক আগে, প্রায় ওগুলো থেকে বের হয়েছিস? হ্যাঁ 100%। তো লুক, তোর গায়ের কালার কি কাল করেছে তোকে এসব পথে নিয়ে আসছে বেশি? হ্যাঁ তোর লুক, তোর না, সৌন্দর্য, তোর গায়ের কালার, মানুষ তোর প্রতি না। আকৃষ্ট হতো, তখন এগুলোর জন্য তার দিকে ধাবিত হতো, এরকম কিছু কি? না ওরকম কিছু ছিল না। এখন কি চাস তুই? এখন চাই যে মানে আমার মতো ভুল কেউ না করুক, আর আমি আমার সন্তানের কাছে চাই, কিন্তু ও দিবে না। আমি গত 4 দিন আগে বাড়িতে গেছিলাম, আমার আগের ওয়াইফ মানে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাই, আমি ওর সাথে কথা বলি। গত মাসে আমি ওই মেয়ে কি বিয়ে হয়েছে? না না মেয়ের নাম্বার আছে তোর কাছে? হ্যাঁ নাম্বার আছে। একটা নাম্বারে ফোন দিয়ে দেখো তো যে কি পারি কিনা, যে অ্যাটলিস্ট তার সাথে বাচ্চাকে না। দেখানোর সুযোগ করে দেয় কিনা। না না দেখা হয়েছে, কবে বল? ওই যে গত 4 তারিখে দেখা হয়েছে। এখন কি কথা বলতেছে? এখন নর্মাল আছে? হ্যাঁ নর্মাল বলতে ওকে আমি মানে বলার চেষ্টা করছি, বুঝাইছি যে দেখো এখন ও বলতেছে যে মানে আমার এখনকার ওয়াইফ ওকে ছেড়ে দিয়ে ওর কাছে চলে যাইতে হবে। কিন্তু আপনি দুইজনকেই রাখতে চাচ্ছেন। হ্যাঁ মানে চাচ্ছি, কারণ ও তো আমার মানে সেকেন্ড ওয়াইফ, ও তো আমার বিপদে আপদে সবসময় পাশে ছিল। এখন আমি যদি ওকেও ছেড়ে দেই তাহলে তো ওইটাও আমার সেটা অন্যায়। যেহেতু একটা বড় পয়েন্ট কিন্তু আপনি মিস করছেন আলামিন, কাজ আপনি কিন্তু এই মানুষটাকেও ঠকিয়েছেন। আপনি হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ওকেও বলেন নাই যে আপনার বিয়ে বিয়ে ছিল ছিল। এবং আপনার বাচ্চা আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা তো- আলটিমেটলি কিন্তু এই মানুষটাও ঠকলো। এই কারণে আমি চাচ্ছি না যে মানে ওকে আমার সেকেন্ড ওয়াইফ যে ওকে তো আমি ছাড়তে পারছি না, কারণ ও আমার পাশে ছিল বা সবকিছু না জানা সত্ত্বেও মানে ওকেও ফ্যামিলি থেকে যে আমার বিয়ের পরে বলা হয়েছিল যে তুই চলে আয়, তুই ওর সংসার করা লাগবো না, ওর ফ্যামিলি থেকে ওকে বলছে যে বাট ও বিবাহিত। আগের বউয়ের সাথে তো সম্পর্ক নর্মাল আছে? নর্মাল বলতে এমনিতে মানে কথাবার্তা হয়, কিন্তু মানে ওইরকম মানে সম্পর্ক যে আগের মতো স্বামী স্ত্রী ওয়াইফ বা এরকম কোনো সেরকম সম্পর্ক না আর নেই। কি, আচ্ছা। মানে এমনি কথাবার্তা হয় নর্মালি। মানে গত মাসে আমি আবার ছেলের খরচ দিয়েছিলাম 2000 টাকা, গত মাসে পাঠাইছি। আমি ওরে বলছি যে তোমার ছেলের যা লাগে আমি সবকিছুই দিমু, বা তোমার খরচ তুমি দেশে চলে যাও। আমি ওরে বলছি যে তুমি দেশে চলে যাও, তোমার প্রতি মাসে যা খরচ থাকে সব আমি দিমু, তুমি ছেলে পড়াও, আর আমি প্রতি মাসে বাড়ি আসবো। আর ওই মেয়ে তুই প্রতি মাসে বাড়ি যাবি? হ্যাঁ হ্যাঁ ওইটা বলছি আর কি আমি। তো না ও বলতেছে যে তুমি দেশে আইতে যেও তো দিবা, আমি যেখানে আছি ওইখানেই থাকবো, তুমি আমার দেও, খরচ দেও। তো আমি গত মাসে দিছি, দেওয়ার পর মানে 4-5 দিন গেছে মানে তুই বাড়িতে যাওয়ার একটা রাস্তা রাখতেছিস? না বাড়িতে তো আমি যাই না না, ওই মেয়ের বাসায়? না, ওই মেয়ের বাসায় আমার মানে ও যাইতে কয় না। তো তুই তো যেতে চাস? না না আমিও ওই মানে মেয়ের বাসায় যাইতে চাই না। বাড়িতে গেলে ওর ছেলেকে নিয়ে আসবে আর কি ওদের মানে বাড়িতে। ও এখানে এখন তো ঢাকায় থাকে, ঢাকায় থেকে মানে চাকরি করে। আন্ডারস্ট্যান্ড। এখন যদি মেয়ে দেশের বাসা যায় তাহলে তুই মেয়ের বাসায় তো যাইতে চাস সপ্তাহে একদিন?
মানে আমার দেশের বাড়িতে মেয়েরে নিয়ে যাইতে বলছি, মানে ওর ছেলে তো, মেয়ে তো এখন ওর বাপের বাড়ি আছে। মানে দুইজনকে নিয়ে থাকতে চাস হ্যাঁ তুই? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছি যে না, আমি বলতেছি যে আমার ছেলে তো আমি ছাড়তে চাই না। আন্ডারস্ট্যান্ড, এজন্য দুইজনকে নিয়ে থাকতে চাস। আমি ছেলে, হ্যাঁ ছেলে মানে আমার পাশে, মানে ওর সাথে যদি আমি যোগাযোগ রাখতে না পারি তাহলে আমার ছেলের সাথে যোগাযোগ দিবে না। দ্যাটস ওয়াই তুই দুইজনকে নিয়ে থাকতে হ্যাঁ চাস। হ্যাঁ, আমি বলছি যে তুমি দেশে থাকো, মানে আমার ছেলে নিয়ে থাকো, যা খরচপাতি যা লাগে, কারণ ছেলে মানুষের মতো মানুষ করো। আমি ওইটা বলছি যে ছেলে মানুষের মতো মানুষ করো, কারণ ছেলে এখন আমার ছাড়া, তোমার ছাড়া, কারোর ছাড়া ভালো থাকতে পারবে না। ওকে, অনুষ্ঠান শেষ করতেছি। আমাদের কি নাম্বার নেওয়ার ব্যবস্থা হয়েছে? আমাদের 01849049004 রেখে ওই নাম্বারে আসবে। জি, একটা কল নিই, দুই একটা, আর আমি একটা ফোন দিই। তোর নাম্বার থেকে ফোন দিই, যদি তাকে আমরা ফোনে পাই। আমার নাম্বার ব্লক করে রাখছি। ভালো করছে। আমরা দুই একটা ফোন নিয়ে অনুষ্ঠান শেষ করি। এমনি না রে। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি প্লিজ বলুন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, প্লিজ বলুন। আমি টুটুল নারায়ণগঞ্জ থেকে বলছি। ওকে টুল ভাই। হ্যাঁ, যে গেস্টের কাহিনী শুনলাম, ভালোবাসার বাংলাদেশ বহুদিন থেকে শুনি। আমি ওনার উদ্দেশ্যে একটা কথা বলি। আলামিন ভাই কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছে। আপনার নামের অর্থ আপনি বোঝেন? জি বলতো, তুই বলতো, যেটা জিজ্ঞেস করলো টুল ভাই, কি নাম? বিশ্বাসী। আল্লাহ। বিশ্বাসী। আর বিশ্বাসে তো একদম চুন্ডি উটকাই দিছস। বলেন, আপনি বলেন। হ্যাঁ, আপনি সেই বিশ্বাসের কোনো কাজ করছেন? একটা পুরুষের জীবনে কয়টা মেয়ে লাগে? অ্যান্সার দে। হ্যাঁ ভুল করছি আমি, হ্যাঁ, ভুল করছি আমি। আমিও তো পুরুষ মানুষ, গুরুও পুরুষ মানুষ। একটা পুরুষের জীবনে কয়টা মেয়ে ছেলে লাগে? অ্যান্সার দে। এটাই তো বললাম যে আমি ভুল করছি। কেন কেন ভুল করলেন? ভুল কেন করছে এটা কি বল, 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 বল। আপনারা আল্লাহ জ্ঞান বুদ্ধি দেয় নাই? হ্যাঁ, আপনারা আল্লাহ জ্ঞান বুদ্ধি কিছু দেয় বল, নাই? অ্যান্সার দে, অ্যান্সার দিতে থাক। হ্যাঁ, স্বীকার কর, কোনো ক্ষমতা, তুই হচ্ছিস প্রথম মানুষ, বাঙালি তো ভুল করেও ক্ষমা স্বীকার করে না, তুই তাও করতেছিস। অ্যান্সার দিতে থাক, বল। হ্যাঁ টুল ভাই, কি জিজ্ঞেস করছেন, জিজ্ঞেস করেন। বললাম তো যে মানুষের তো আচ্ছা। জ্ঞান বুদ্ধি থাকবে। আমার প্রথমে আমি বলে আমার ঘটনাটা সত্যি করে বলি। আমার প্রথম বিয়ে সাথে আমার নানি থেকে বাবা মা সব পছন্দ করে দিয়েছিলেন। সেই মারা যান 4 বছর পরে আমার এক মানে আমি অন্য বিয়ে করি। বাবা ছিল না তখন, মায়ের অনুমতি দিয়ে বিয়ে করি। আল্লাহর মতে ভালো আছি। এখন একটা জিনিস টুল ভাই শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে এত হাজার মানুষ বারবার বলতেছি, তুই কেন পাগলের মতো বলতে আসলি লাখ মানুষের সামনে এই কথা? তো বলতেছি, আমি বলে আমার পাপ মোচন যদি হয়, আর আমি এই জায়গা থেকে ফিরে আসছি পরিপূর্ণভাবে। কিন্তু এই সাহসটাও কিন্তু অনেকে দেখায় না। আমরা তো দুর্নীতিতে, নষ্টামিতে সেরা, এটা তো জানেন টুটুল ভাই, কেউ বলুক আর না বলুক, কিন্তু কেউ স্বীকার করার ক্ষমতা রাখে না। অ্যাটলিস্ট এই ছেলেটা এই কথাটা বলতেছে আর ভাবতেছে যে লাভগুরুর প্ল্যাটফর্ম, এত পবিত্র প্ল্যাটফর্ম, এখানে বলে এগুলো করে আমি যদি এখান থেকে পাপ মুক্তি পাই, এরপর থেকে আমি যেভাবে ভালোভাবে চলতে পারি। এটাকে আপনি কিভাবে দেখেন টুটুল ভাই? হ্যাঁ ঠিক আছে গুরু, হ্যাঁ ঠিক আছে, বলতে ভালো কথা, বুকে সাহস নিয়ে বলতে, কিন্তু ভুল যা ভুল সে তো ভুল, সে আপনার সামনেও কিন্তু স্বীকার করছে, রাইট? হ্যাঁ। ওকে, আমরা নেক্সট ফোন কলটা ধরি। টুল ভাই অনুমতি দেন, পর একটা ফোন ধরি। ওকে, হ্যালো, কি রে তোর ফোন? তোর কথা ছাড়া শুনে না। হ্যালো, 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 গুরু আমরা একদম লাস্টের দিকে আছি। জি হ্যালো, You have to just press it for one. Yeah. হ্যালো, হ্যালো, জি কে বলছেন? হ্যাঁ, আমি আব্দুল মালিক বলছি লালমনিরহাট থেকে। হাই মালিক, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলেন। জি বলেন। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলেন। গুরু আমি শফিউর রহমান বলছিলাম। শফিউর রহমান, প্লিজ বলেন। গুরু আমি যতটুকু শুনলাম, কিন্তু আপনি এটা ব্যাখ্যা করে দেবেন। আলামিনের কিন্তু গার্ডিয়ানের সমস্যা বলতে পারেন, অর্থাৎ অভিভাবকের সমস্যা, তাই তো? ঠিকভাবে গার্ডিয়ান ঠিকভাবে ওকে গাইড করেনি, এটা আর কিছু? পারফেক্ট কথা বলেছেন, পারফেক্ট। আর হ্যাঁ, মানে আর ওর যদি একটু জ্ঞান থাকতো, সে নিজে ভালো হইতে পারতো। একদমই তাই, একটা গুরু ছিল।
একদমই তাই, আপনার কথা আমি মানতেছি। যে কথাটা আমরা মিস করে গেছিলাম, যে কারণে আমি আসলে একটু তালগোল পাকায় ফেলছিলাম, বিধায় আমার দর্শকদের সাহায্য নিচ্ছিলাম। ও সঠিকটাই বলেছে যে আলামিনের অভিভাবকের সমস্যা। জি কে? ওয়ালাইকুম, কে বলেন? জি আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রবিউল ইসলাম। হ্যাঁ রবিউল, কোত্থেকে? আমি আছি বরিশাল থেকে। হ্যাঁ রবিউল, প্লিজ বলেন। জি জি বরিশাল থেকে। আন্ডারস্ট্যান্ড, বাট এই ছেলেটা সাহস করে অনেক বাজে বাজে কথা বলে ফেলেছে। কি ফাঁসিতে দিবেন নাকি ভালোবাসবেন, কি করবেন? আচ্ছা, ও একটু ডিসিশন নেন, আপনি ডিসিশন নেন, পরের প্রোগ্রামে আবার আপনাকে নিয়ে নেবো আমি। জি কে বলছেন? হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কে? হ্যালো আসসালামু আলাইকুম গুরু। ওয়ালাইকুম আসসালাম, কে? আমি সিলেট থেকে ময়নুল বলতেছি। ময়নুল, বলেন তো আলামিনে কি করা যায়? হ্যাঁ, আপনি আমার চিনছেন নি? চিনছি, বাট আলামিনে কি করা যায় একটু বলেন না। ও তো অনেক ভুল করছে গুরু, ওর জায়গায় আমি হলে কি করতাম জানি না। কিন্তু অ্যাটলিস্ট ও তো সাহস করে এই কথাগুলো বলেছে। বাংলাদেশের 90% মানুষ ভুলের মধ্যে, দুর্নীতির মধ্যে, নোংরামির মধ্যে আছে, বলতে পারে না, বলেছে। এমনকি ওকে আমরা শেষ করে দিব নাকি ওকে বাঁচার জন্য সাহায্য করব, কোনটা? হ্যাঁ, ওকে বাঁচানোর জন্য একটু চেষ্টা করেন গুরু। এক্স্যাক্টলি তাই। লাস্ট ফোন কল, অনেকদিন ফোন নিয়ে এই জন্য ফোন নিচ্ছি। লাস্ট ফোন কল। জি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। সিলেট থেকে সুমন বলছি। এই সুমন, সিলেট থেকে অনেকেই থাকে আমাদের সাথে। রাইট। হ্যাঁ বলেন সুমন। ভাই বলছি যে আলামিন আবার ব্যারিস্টার সুমন না তো, সিলেটের ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোটে দাঁড়াইছে। কোন সুমন আপনি? সিলেট থেকে সুমন বলছি। আচ্ছা, ব্যারিস্টার সুমন না। জি বলেন। বলছি যে আলামিন যে যোগদানটা করছে বসে যাচ্ছে। একদমই তাই, ঠিক বলছেন। এই ভুলটা হয়েছে। লাস্ট ফোন কল নিয়ে আমরা শেষ করতেছি। জি কে বলছেন? আমি শেখ আবু তারেক মুকুল। তারেক থেকে? রাজশাহী কোথায়? গুরু কেমন আছেন? পাগলা, রাজশাহী কোথায়? আমার বাসা হচ্ছে বোয়ালিয়া মডেল থানার মোড়ে গুরু। বোয়ালিয়ার রাস্তাতে যে লাইট মারছে রে তোর মেয়েও সেই লেভেলের, ওটা দেখার জন্য শীতের মধ্যে চলে আসবো। কেমন ঠান্ডা পড়ছে ওখানে? জি আমার ভালো আছে, খুব ঠান্ডা আজকে একটু কম আছে। ওকে তারেক, আলামিনকে নিয়ে যদি কিছু বলার থাকে। আলামিনকে বলবো যে আলামিন যে কথাটা বললো আমার কাছে মনে হয়েছে যে আলামিন যে সততাটা দেখিয়েছে, সততাটা অনেক ভালো। যে এত খারাপ কথাটাও সে নিজের মুখে বলতে পারলো। আমরা অনেকে এই দোষগুলো করে থাকি কিন্তু সবার সামনে বলতে পারি না। অনেকে, মেজরিটি এরকম। একদম তাই। তারেক দেখছিস আমাদের রাজশাহী ছেলে পেলে খুবই স্মার্ট। এইটা রবীন্দ্রনাথ একবার স্বীকার করেছিল, একবার আজকে আলামিন স্বীকার করে। আরে শালা তারেক আমার রাজশাহী ছেলে না, এটা বুঝতে হবে। তারেক ইজ রক। তারেক রক, রাজশাহী রক। হ্যাঁ তারপর? আলামিনকে বলবো, আলামিন আসলে আপনার উচিত হচ্ছে এই জাতিকে সাক্ষী রেখে, গোটা বিশ্বকে সাক্ষী রেখে আপনার ওয়াইফকে কাছে মাপ চাওয়া। বল একটু সময় দে তারেক, ও বলছে তো, সময় দে। শোন বল। হ্যাঁ জি। কি বল? হ্যাঁ, আমার উচিত মাপ চাওয়া। তো চা, মন থেকে চেয়ে ফেলেন। চেয়ে ফেল, আল্লাহ ক্ষমা করে দেবে। তো মানুষ কোন ছাড়, বল আল্লাহর কাছে কেন্দ্রে বল, এখানেই বল, সাক্ষী হয়ে থাকুক সবাই, বলে ফেল। যা হয়েছে তা হয়েছে। আলামিন, তোকে একটাবারও আমি কোনো কিছু বলিনি, কিন্তু শোন, কারণ আমার গর্ব হচ্ছে যে আমার আজকে আমরা এমন একটা জায়গাতে, এমন একটা ক্রেডিবল সিচুয়েশনে গেছি, আমি শান্ত মিলে ঢাকা এফএম এর এই প্রোগ্রামটাকে, যে মানুষ আমাদের কাছে লক্ষ মানুষকে পুঁজি রেখে আমাদের ভিতরে এত বাজে বাজে কথা বলার সাহস রাখে। যে কাজটা আমরা হর হামেশা করতেছি, পুরুষের মধ্যে 90% ছেলেদের মধ্যে এই ঘটনা ঘটতেছে, আড়ালে আবডালে, আর এরকম সাহস রাখে, এত ভরসা আমাদেরকে নিয়ে। তাই তোকে আমি নতুন করে এই মরা মানুষটাকে নতুন করে কি মারবো, আর নতুন করে কি খারাপ কথা বলবো? কিন্তু তুই যে বলার সাহস দেখিয়েছিস, তাহলে ক্ষমা চা। চোখের যে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছিস, আল্লাহ ক্ষমা করে দেয়, মানুষ কোন ছাড়? বল। এই যে তারিক যেটা বলতেছে রাজশাহী থেকে, বল। হ্যাঁ, আমি আমার ওয়াইফকে বলতেছি যে আমি যেটা করেছি সেটা ভুল করেছি, আমাকে যেন ক্ষমা করে দেয়। আর ঘটবে একটা দিনের জন্য, আর একটা দিনের জন্য, এক বেলার জন্য ঘটবে এই ঘটনা? জি না। সারা জীবনে? জি না। তোর চেয়ে ভালো মানুষ তাহলে দুনিয়াতে কিছু নাই। আর তার পাশাপাশি আমি আলামিনকে বলবো, আলামিন যে সকল মেয়েদেরকে আপনি প্রেম করেছেন, নষ্ট করেছেন,
বা খারাপ কাজ করছেন, তাদের যে পরিবার আছে, তাদের মা বাবা আছে, তাদের ভাই বোন আছে, তাদের কাছেও আপনার জাতির উদ্দেশ্যে মাফ চাওয়া। ক্ষমা চা একদম পারফেক্ট, কারণ ওই মেয়েটা তো মেয়ে না, ওর সাথে যে সারাউন্ডিংস আছে তারাও সেই জিনিসটা কষ্ট পেয়েছে, তাদের কাছে ক্ষমা আছে। আজকে পরিশুদ্ধভাবে নতুন নতুন জীবন শুরু কর, জীবনের শেষ নিঃশ্বাস থাকাকালীন পর্যন্ত যেন কোনো ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে। রাইট, বল। জি, আমি যাদের সাথে খারাপ ব্যবহার করছি বা খারাপ কাজ করেছি তাদের সবার কাছে আমি মাপ চাই, যাতে আমি জীবনে আর কোনো বাবা মা চান? হ্যাঁ বাবা মা সব সারাউন্ডিংস সবাই। তাদের ফ্যামিলির সবার কাছে আমি মাপ চাই। আমি আর জীবনে যাতে কোনো সময় এরকম ভুল না করি, সবাই আমার জন্য দোয়া করে। হাত জোর করতে বলছে, হাত জোর কর। সবার কাছে আমি মাপ চাই, এই যে দেখতে পাচ্ছে, হ্যাঁ সবার কাছে মাপ চাই। আমি চোখের পানি ভুল ছেড়ে দে। করছি, যে আমার মতো আর কোনো ভুল যাতে কেউ না করে, আর আমাকে সবাই যাতে ক্ষমা করে দেয়। তারেক, আপনাকে ধন্যবাদ। না আমাকে ধন্যবাদ দিস না, এরকম সাহস আর কলিজা, ধন্যবাদ। না, না। আমাদের সাহস আর কলিজা এরকম কিন্তু বাঙালিদের মধ্যে নাই। খুব ধন্যবাদ। হ্যাঁ, শান্তকেও ধন্যবাদ, শান্ত সুন্দর প্রোগ্রাম করছে। আর ঢাকা FM এর যারা- চোখের পানি ছেড়ে দিয়ে তুই যেভাবে বললে হাত জোড় করে ক্ষমা চাচ্ছে, ও বাধ্য না কিন্তু, এবং নিজে উদ্যোগে এসব কথা বলে অ্যাকনলেজ করতেছে। সো বাঙালির মধ্যে কিন্তু এই সাহস নাই, এই কলিজা নাই, কিন্তু আড়ালে আবডালে সবচেয়ে নোংরামি আমরাই করি। কমিটমেন্টে থাকার পরে প্রেমে অথবা বিয়েতে হর হামেশা নোংরামি করি। ইভেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডও যতক্ষণ কমিটমেন্ট আছে, সেটা তো 5 দিনের জন্য হোক, ততক্ষণ কিন্তু কোনো নোংরা সম্পর্কে তারা জড়িয়ে পড়ে না। কমিটমেন্ট ব্রেক করার পরে গিয়ে যখন সম্পর্ক শেষ করে দেয়, হয়তো 2 দিন থাকলো বা 3 দিন থাকলো, তারপর নোংরামি সম্পর্কে জড়ায়। কিন্তু এই যে দুবিধার দ্বিধাদ্বন্দ্ব আর এই যে ডাবল স্ট্যান্ডার্ড পলিসি আমরা মেনটেন করি বাঙালির, এটা তো ওস্তাদ, স্পেশালি ছেলেদের মধ্যে এটা দেখা যায় প্রায়শই। সেখানে একটা ছেলে ডিটেলসে তার ভিতরের কথা বলতেছে, যেভাবে তুই গাইড করলি তারে, সেভাবেই সে ক্ষমা চাইলো। এই সাহস, এই কলিজা কম মানুষ দেখায়। আপনার অনুষ্ঠানের একটা ঐতিহ্য, আমাদের রাজশাহীবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন। আমরা দোয়া করি রাজশাহীবাসী যেন আলামিন ভবিষ্যতে সুখের মুখ দেখে, এবং সে যেন তাকে যেন আল্লাহ মাফ করে, তাকে যেন। And আমার কাছে মনে হয় যে আজকে এই যে ভদ্রলোক আপনাকে বললেন, যেভাবে তারেক যে বললো আপনাকে মাফ চাইতে, আপনি সেজন্য চেয়েছেন, ব্যাপারটা কিন্তু এমন হওয়া উচিত না, না। না, না। হ্যাঁ, এইটা আমি নিজের ইচ্ছে হাজারো করে মানুষ বলে- দেখছে বলে আপনি মাফ চাইছেন তা না, কিন্তু তারেক এটা তারেক আপনার ভিতর হয়তো- থেকে হ্যাঁ, হ্যাঁ, should- তোর ভিতর থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ, আমি ভিতর Right, থেকে right, মাপ চাই, মুখ দেখে, right, মানে আমি right, এই জায়গায় right. আসছি তো, মানে ভিতর থেকে আমি সবকিছু Absolutely. বলার জন্য। ওই রাইট, এই যে শেষ চাওয়ার কথা। জন্য। রাইট পয়েন্ট পিক বাই শান্তু, বাট কি চমৎকার উত্তর দিয়েছে, যেখানে তো আসছেই এগুলো কথা বলার বলার জন্য, জন্য, absolutely. এবং আসছেই ভিতর থেকে সে আবর্জনা দূর করার জন্য। এটা কি প্রোগ্রাম হিসাবে বিং প্রডিউসার তোর জন্য কম বড় প্রাপ্তির, যে এই জায়গাটাকে কোষ্ঠীপাথর মনে করতেছে মানুষ আর নিজেকে শুধরাতে আসতেছে। তোর ভিতরের জঞ্জাল, ভিতরে কষ্ট, ভিতরে ক্লেশ, ভিতরে কান্না সব ক্লিয়ার হলো নাকি হয়নি? নাকি আমাকে জাপটায় ধরবি শক্ত করে, তাহলে ক্লিয়ার হবে? আইসা পড় বুকের মধ্যে। এই যে লোম খাড়া হয়ে গেছে, আজকে ক্লিয়ার হবেই। এই যে লোম খাড়া হয়ে গেছে, শুনে রাখ আলামিন, তোর চাইতে গুরুত্বপূর্ণ, তোর চাইতে সম্মানের, তোর চাইতে আদর্শবান ছেলে দ্বিতীয়টা নাই এই বাংলাদেশে। বাংলাদেশের প্রত্যেকটা পরতে পরতে দুর্নীতি, নোংরামি ছেয়ে আছে একদম হাগুর মতো করে। কেউ বলার সাহস রাখে না। তুই বলেছিস, এবং এত অল্প বয়সে সেটার জন্য তুই স্বীকার করেছিস, এবং ভবিষ্যতে এই ঘটনা ঘটাবি না সেটার জন্য তুই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সো তোর চাইতে ভালো মানুষ আসলেই আজকের পর থেকে কেউ নাই। মনের ব্যাপার ক্লিয়ার হলো ভিতর, নাকি হয়নি? নাকি আরো চাপটায় ধরে শালা হাতটা সব ভেঙে ফেলবো তোর আর আমার? ক্লিয়ার না? আর কষ্ট হবে এটা নিয়ে, আর দুঃখ হবে? ওকে, ভালো থাকিস, বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। ওকে, টেক কেয়ার, বিদায় নিচ্ছি। আর আসলে কত রকমের ব্যাপার স্যাপার ঘটে, এটা বন্ধ কর, প্রচুর ফোন আসতেছে, কত ঘটনা ঘটে। কিন্তু আমাদের ক্যানভাসকে অনেকেই সম্মানিত করেছে। এই সম্মানিত করার ধরনটা অনেক অন্যরকম, যে এখানে অ্যাকনলেজ করে হালকা হওয়া যায়। ক্লিয়ার নাকি মন থেকে? আর দুঃখবোধ কাজ করবে না, এই দুঃখবোধ কাজ করলে ভিতরটা কিন্তু নষ্ট, শেষ হয়ে যাবে। দুঃখবোধ আর রাখা যাবে না, কিন্তু ভুল আর কি করা যাবে? জি না। যাবে না। শেষ করি তাহলে, Right. শেষ কর। It depends on you. ও আমি শেষ করে দেবো? বারবার আমাকে তাকাচ্ছিস আড়ালে আবডালে। না, দ্য ক্রেডিট গোজ টু but- দ্য অটোগ্রাফ, যে আমার ওয়ার্ড অফ স্পন্সর। বিদায় নিচ্ছি আজ সবার জন্য, অনেক অনেক But ভালোবাসা। autograph, you will get a lot of autograph if you sponsor me. Of course it is.
Okay. Only cause Just of write it down. only cause of the three spots like Noirit Konishat Konan the cornered cone. At the same time the nakful, at the same time the new glasses. হাজারো ফোন আসছে যে মেয়েটি যেমন হটিপটি তেমন টাইপের কিউটি পায়। সো এই মানুষগুলোর জন্য আসলে এই ধরনের ওয়েব স্পন্সর করলে তারা দিনে রাতে যাতে উঠে যাবে। তাহলে আমি কি বলবো, অটোগ্রাফ আপনি জীবনে বেস্ট ডিসিশন নিতে এক ধাপ পিছিয়ে আছেন, না এক ধাপ এগিয়েছেন গুরুকে স্পন্সর করে, আর এক ধাপ আপনি পিছিয়ে আছেন যদি আমাকে স্পন্সর করেন, আপনার লাইফ উইল বি চেঞ্জড। এক্স্যাক্টলি, বাট আমি আসলে কৃতজ্ঞ, কারণ বেচারা এত দামি দামি জিনিস কেনার ক্ষমতা তো আমাদের নাই, এটা তো জানিসই। দ্যাটস ওয়াই যখন দ্য লাক্সারি ব্র্যান্ড লাইক অটোগ্রাফ আমাদেরকে স্পন্সর করে তখন আমাদের কেনাকাটার খরচটা কমে যায়। এবং আমিও বলে রাখতেছি যখন ফিমেল ভার্সনে আসবে ডেফিনেটলি ইউ উইল বি দ্য ফার্স্ট পারসন হু উইল বি স্পন্সর্ড বাই দ্য অটোগ্রাফ, রাইট? Yes, yes, আমি বিদায় and I নিচ্ছি hope আজ। so. আর থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, ফর ইউর জেনারেসিটি। আমার কোনো একটা প্রবলেমের জন্য একটু দেরি হওয়াটাকে ম্যানেজ করে নিয়েছিস। আর এই ছেলেটার সম্বন্ধে কি বলবো জানি না, বাট আমরা একটা নতুন পিকচার দেখলাম যে লাভগুরু Absolutely, ক্যানভাসে absolutely. মানুষ নিজের ওই যে কি হয় এটা কনফেশন রুম কোথায় ক্রিশ্চিয়ানদের মধ্যে আছে মনে হয়, রাইট? Right. ক্যাথলিকদের এটা আছে, যেখানে ইসের সামনে চার্চে গিয়ে তারা ফাদারের সামনে একটা ইসের ট্রান্সপারেন্ট একটা জায়গাতে গিয়ে তারা কথা বলে এবং কনফেস করে নিজের ভিতরটাকে ক্লিয়ার করে। সো লাভগুরু যে ওই পর্যায়ে চলে গেছে, আলামিনার চোখে দেখিয়ে গেল, তাই আমরা অনেক সম্মানিত বোধ করতেছি। এবং আমার এই ছোট ভাইয়ের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে তোর কারণে আজ বুঝতে চাইলাম যে শুধু দিনে রাতে লাভগুরু কোন জায়গায় পৌঁছে গেছে, যে মানুষ চার্চের ফাদার অথবা ন্যান মনে করে, ন্যান হচ্ছে কি তুই আর ফাদার আমি, বিষয়টা ওরকম ভাবে চিন্তা করে আমাদের সামনে তুই কনফেস করলি এবং ভেতর থেকে এই কষ্টটা ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? জি গুরু হয়েছে। ক্লিয়ার নাকি এখনো খেদ আছে? না। এই খেদ নিয়ে কিন্তু বেশি দিন বাঁচা যাবে না, আর বাট জীবনে তার ঘটনা ঘটানো যাবে না, নাকি রোজ করবি আর সে ঘটাবি না। তা তো বলা যাবে না। না। তো বিদায় নিচ্ছি আজ। সবার জন্য অনেক অনেক দোয়া, প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধু ভালোবাসা দিয়ে। তোর কোনো জিনিস ওটা শুনি চলে যায় আজকে শুনি। না, একটা টেক্সট আসছে, ঘুমকুটুম বলেছেন যে এই জন্য আসলে সমাজ ব্যবস্থা দায়ী, জাতি কাছে মানে এই সমাজ ব্যবস্থার এই ব্যাপারটা নিয়ে আসলে কে মাফ চাইবে? আমরা তো আসলে ওকে সরি বলতে বললাম, কিন্তু এই যে সমাজ ব্যবস্থা যেটা দায়ী এই আজকের আলামিন গড়ে তোলার জন্য, এই যে ছোটবেলা থেকে আলামিন আসলে তার বাবাকে দেখে 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 বড় হয়েছে যে তার বাবা জুয়া খেলে, একটা অস্থিতিশীল পরিবারের মধ্যে দিয়ে আসলে আলামিন বড় হয়েছে। ও আলামিন কি শিখবে? যে ছেলেটা আলামিন- পারফেক্ট গ্রুমিং হয়নি সে ছেলে তো এরকমই হবে, আর কি হবে? অ্যাবসলিউটলি। এবং আলামিন যখন প্রথম মিস্টেকটা করলো তখন কিন্তু দেয়ার ওয়াজ লিটারালি নো ওয়ান যে কিনা শুধরে দিবে আলামিনকে, যে আলামিন ও বলছে আরেকটা নিয়ে আয়। আবার থার্ড টাইম আসার পর বলতেছে আগেরটা ভালো ছিল, Absolutely. মানে ছেলেটাকে একদম পাগল করার ব্যবস্থা। So, yeah. তারপরেও সব জায়গা থেকে আসলে যদি চিন্তা করি তাহলে আমি আলামিনকে শুরুর দিকে ভেবেছিলাম, আলামিন যখন এটা বললেন আপনার গল্প শুনতে 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 আপনার প্রতি আমার ইমোশনটা না অনেক চড়াই উতরাই গেছে, কখনো কখনো হাই নোটে গেছে, কখনো কখনো আমি সবাই হাই নোটে, এখন সবাই তাকে করতেছে। সো ইউ আর ডুইং অ্যাবসলিউটলি ফাইন, ইউ ডিড অ্যামেজিং টুডে, বিকজ আপনি আপনার সমস্ত কথাবার্তা বলেছেন। এবং আমি আপনাকে আবারও রিকোয়েস্ট করব যে এই যে আপনার জাস্টিস, এই যে আপনার মাফ চাওয়াটা, ইট শুড বি উইথ ইউ এন্ড ইউ অনলি। তো ক্লিয়ার করেছে তো, Right? ও তো Yeah. আসছে হ্যাঁ। কোনো মানুষের জন্য না, So নিজে even বলে now, ক্লিয়ার করার জন্য, right. পরিষ্কার It's বলেছে। not about this platform also. কিন্তু আমরা জাস্ট একটা জারিয়া যেখানে আপনি এসে আমাদেরকে কথাগুলো বলতে পেরেছেন, কিন্তু ডিপ ডাউন এই অ্যাপোলজিটা আপনার সাথে কিন্তু আপনার নিজের, রাইট? সো এটা মাথায় রেখেন, যে মানুষটাকে ঠকিয়েছেন, যে মানুষটা আপনার লাইফে এক্সিস্ট করে, দ্য পিপল, যে মানুষগুলো আপনার লাইফে এই মুহূর্তে এক্সিস্ট করছে, প্রত্যেকটা মানুষ কিন্তু ইম্পর্টেন্ট। আপনার ঔরসের একটা সন্তান আছে, আপনি যে মিস্টেক গুলো করেছেন, আপনি যখন মিস্টেক করেছেন যাকে আপনি কাছে পাননি, ভুল শুধরে দেওয়ার যে মানুষটা আপনার পাশে ছিল না, প্লিজ আপনার সন্তানের জন্য ওই ভ্যাকিউমটা তৈরি করবেন না। সব সময় আপনার সন্তানের কাছে থাকবেন, ভুল করুক ঠিক করুক তাকে শুধরে দেওয়ার একটা জায়গা হবেন। সব সময় বাবা হওয়ার দরকার নেই, শুধু ভুলটুকু শুধরে দেওয়ার মতো একজন মানুষ সারাটা জীবন আপনি আপনার সন্তানের পাশে থাকবেন, এরকম একটা মানে পরিবেশ তৈরি করে ফেলেন। এটাই আসলে আপনার কাছে আমার চাওয়া আছে। অনেক ভালো থাকবেন, ভুলগুলোকে শুধরে সামনের দিকে এগিয়ে যাবেন, যে মানুষটাকে ঠকিয়েছেন সেই মানুষটাকে অনেক কিছু দেওয়ার চেষ্টা করবেন ইন ফিউচার, যাতে কোনো ধরনের কোনো কম্পেনসেশন তো আপনাকেই করতে হবে এখন, রাইট? যেহেতু আপনি এই মিস্টেকটা করেছেন, কম্পেনসেশনের জায়গাটা আরো অনেক বাড়তি হওয়া জরুরি। সো সুখে শান্তিতে থাকেন, দ্যাটস অল। এবং আজকে অনেকদিন পরে শো শেষ করে আমার মনে হলো যে আমার নিজেরও অনেক ভালো লাগছে, তাই না? মানে আপনার একটা লাইট ফিলিং, দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে যে মানুষ এতখানি গুরুত্ব দেয় আমাদের ক্যানভাসটাকে, যে এটা কনফেস করার জায়গাও মনে করে,
আর একটা জিনিস হচ্ছে যে কনফিউজ করার পর ও বলতেছে আমি ক্লিয়ার, আমার মনে হচ্ছে না যে ওই বুকের চাপটা আছে নি আর। না অ্যাবসলিউটলি। চাপটা নাই, এবং absolutely. আমাদের কমেন্ট সেকশন আমি দেখলাম আপনারা যদি আজকে থেকে 6 মাস পরে 1 বছর পরে আলামিনকে রাস্তায় দেখেন, আপনাদের প্রথমে মাথায় কি আসবে? এইটা আসবে যে আলামিন জীবনে একটা অতীতে একটা বিশাল বড় ভুল করে ফেলেছে, না, না। নাকি আলামিন ভুল শুধরে নিয়েছে? হ্যাঁ, আলামিন এবং এখন committed হয়েছে ভবিষ্যতের committed জন্য। হয়েছে ভবিষ্যতের জন্য। সো এই পিকচারটাই থাকবে, এই পিকচারটাই Perfect, থাকুক, perfect এটা কথা। আমরাও চাই। এবং আমাদের কমেন্ট সেকশনেও আসলে এরকম কমেন্ট আসছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের লিসনাররাও আসলে বিশাল বড় একটা রোল প্লে করে। দ্যাটস গুড। এই জন্য আমি একটু প্যাচ খাইছিলাম আর একটু হালকা কমও শুনছিলাম প্রোগ্রাম, যে কারণে আমি কিন্তু আজকে ফোন ওপেন করে দিয়েছিলাম। Right. দেখ আমাদের কিন্তু ওরাই হাত পথ দেখালো, স্পেশালি Yes. রাজশাহী থেকে যে তারেক ছিল সে কিন্তু একদম ডিটেলে বললো। Right. আমাদের যে রোল প্লেটা করার কথা ছিল আমাদের দর্শকরাই কিন্তু তা করিয়ে নিয়েছে আলামিনকে দিয়ে। রাইট, ওকে, অলরাইট। সো আমরা টাটা বাবাই বলি। আর আজকে তো রাতে গুরুর ঘুম আসবে না। গুরু, আপনি আজকে জামাটা খুলবেন তো, মানে ড্রেস চেঞ্জ করবেন তো নাকি? আমাদের মনে হয় আপনি এটা পরে ঘুমাবেন। না, ভালো লাগতেছে। আমি পাঞ্জাবি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি না, বাট দিস ইজ আ ভেরি ফার্স্ট টাইম ফর देयर কোয়ালিটি, ভালো লাগতেছে। আচ্ছা, আমার কাছে মনে হয় এই ব্র্যান্ডের ডাবল পে করা উচিত, বিকজ এই ব্র্যান্ড কিন্তু দুইটা প্ল্যাটফর্ম থেকে প্রমোশন পাচ্ছে। না, ওমা তোমাদের এটা আমি আবার ক্লিয়ার করি, তোমাদের চ্যানেলে যেহেতু তুমি প্রোডিউসার, তোমাদের চ্যানেলে এসে যেহেতু আমি কথা বলতেছি, তা আমাকে তো ভালো সুন্দর দেখালে তো তোমাদের জন্য লাভ, রাইট? যত আমি গ্ল্যামারাস দেখাই। গুরু, আপনি এখন বোধহয় আমাকে ভুলে গেছেন যে ইউ হ্যাভ আ লট অফ লয়াল ভিউয়ার্স এবং লয়াল ফ্যান্স যারা শুধুমাত্র আপনাকে ভালোবাসে, নট ইয়োর ড্রেস আপস। আন্ডারস্ট্যান্ড, বাট তারপরে তো প্রেজেন্টেবল থাকতে কে না চায়? হ্যাঁ, definitely. সো এই হেল্পটা যে করছে তাদের অ্যাকনলেজমেন্ট তো এ মানতা হে না, ডিয়ার। Absolutely. All right. Thank you so much for sponsoring Guru and for not sponsoring me. না, ফর স্পন্সরিং ইয়েট ইন ফিউচার, ভেরি রাইট টাইম। কারণ এখন পর্যন্ত আমি যত জানি যে ফিমেল ভার্সন আসেনি, আসলে যেন দ্যাট পারসন উইল বি ইনশাআল্লাহ। Thank you so much. Thanks in advance. And আজকের মতো আমরা টাটা বাবাই বলি। অনেক শুভকামনা আজকের অতিথির জন্য, অনেক শুভকামনা আজকের এই বেরিজ জ্যামের জন্য, which is actually true. আপনাকে লিটারালি আজকে কি জানি বেরি তো চিনেন, জাম তো চিনেন, Yeah, jam. এটাকে তো জাম কালারই বলে। আচ্ছা। বেরি আর কি। তো ওই একদম পিওর বেরি, রটেন লাগতেছে। বেরিজ না, কিন্তু রটেন বেরিজ না। ওকে, পিওর বেরি। হ্যাঁ, বাংলায় বলে পচা জাম না, একদম অরিজিনাল আচ্ছা, পিওর। ফ্রিজ জামের জন্য কি আমার অটোগ্রাফ নিবি? না। আবার ওই অটোগ্রাফ প্রেজেন্ট। I have your photograph. Why I need? আমার ব্রেনে ঢুকে গেছে অটোগ্রাফ, আচ্ছা, আমার ব্রেনে ঢুকে গেছে autograph। আমার যেখানে আপনার সাথে ফটোগ্রাফ আছে, কেন আমার অটোগ্রাফ লাগবে? I don't like autographs. I like photographs, you know. Modern juke. Well, guys, thank you so much and have a good night. Have a tight sleep and have a great weekend. Adios.